একটি ৮ বছরের গরিব মেয়ে চড়া রোদে দাঁড়িয়ে তার একমাত্র সাইকেলটি বিক্রি করছিল যাতে সে তার মায়ের জন্য খাবার কিনতে পারে। কিন্তু এর চেয়েও বেশি চমকপ্রদ ছিল যে ব্যক্তি সাইকেলটি কেনার জন্য থামল সে সেই কোটিপতি ছিল, যার কারণে তার পরিবার এই পরিস্থিতিতে এসে পড়েছিল। একটি অসাবধানতাবশত নেওয়া সিদ্ধান্ত, চাকরি থেকে বরখাস্ত করার একটি ছোট আদেশ মা মেয়েকে অনাহার এবং সবকিছু হারানোর দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল। এবং এখন যখন সত্য সামনে এলো, তখন সেই শক্তিশালী কোটিপতি তার ভুল সংশোধনের জন্য কি করবে? এটি অশ্রু, বিস্ময় এবং গভীর মানবতায় ভরা একটি গল্প যা আপনার শেষ পর্যন্ত শোনা উচিত। সকাল সকাল দিল্লির করলবাগের একটি ছোট কোণের পাথুরে রাস্তা থেকে কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গলিটি শান্ত ছিল, শুধু সকাল সকাল সিঙারা বিক্রেতার ভাজার আওয়াজ এবং বিদ্যুতের তারে কিচিরমিচির করা কিছু চড়ুই পাখির শব্দ আসছিল। ফুটপাথের ওপর একটি পুরনো গোলাপি রঙের সাইকেল চুপচাপ দাঁড়িয়েছিল। তার পাশে কার্ডবোর্ডের একটি টুকরো রাখা ছিল, যাতে মার্কার দিয়ে লেখা ছিল, মায়ের জন্য চাল কেনার জন্য সাইকেল বিক্রি করছি। লেখাটি আঁকাবাঁকা ছিল, কিন্তু পথচারীদের এক মুহূর্তের জন্য ধীরে করতে যথেষ্ট ছিল। সাইকেলের পাশে প্রায় ৮ বছরের একটি মেয়ে দাঁড়িয়েছিল, যার চুল বিবর্ণ রাবার ব্যান্ড দিয়ে দুদি বেনিতে বাঁধা ছিল। সে একটি পুরনো, কিছুটা ঢিলেঢালা সোয়েটার এবং হাঁটুতে তালি লাগানো একটি প্যান্ট পরেছিল। তার ছোট হাত সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরেছিল এবং তার চোখ আসা যাওয়া করা লোকদের দেখছিল, আশায় ভরা কিন্তু কোনো মিনতি ছাড়াই। সে কাউকে ডাকছিল না বা কারো আঁচল ধরছিল না, শুধু সেখানে এমনভাবে দাঁড়িয়েছিল যেন তার কাঁধে পুরো পৃথিবীর বোঝা নিয়ে আছে। একটি চকচকে কালো মার্সিডিস রাস্তার ধারে থামল, যার ফলে সকালের শান্তি ভঙ্গ হল। গাড়ির দরজা খুলল এবং একজন মাঝবয়সী লোক বাইরে এলো। সে ধূসর রঙের স্যুটে চমৎকার লাগছিল, টাইটি সুন্দরভাবে বাঁধা ছিল এবং চামড়ার জুতো এতটাই পালিশ করা ছিল যে তাতে হালকা রোদের প্রতিচ্ছবি লেখা যাচ্ছিল। সেই বোর্ডটি দেখে তার ভ্রু কিছুটা কুঁচকে গেল। তারপর তার চোখ মেয়েটির বড় বড় গোল চোখের ওপর স্থির হল। মেয়ে, তুমি কি এই সাইকেলটি বিক্রি করছো? সে জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর হালকা কিন্তু গভীর ছিল। মেয়েটি মাথা নাড়াল, তার চোখে না ভয় ছিল না কোনো দ্বিধা। হ্যাঁ, এটি পুরনো, কিন্তু এখনও ভালো চলে। আমার শুধু একটু টাকা দরকার যাতে মা চাল আর ডিম কিনতে পারে। লোকটি কিছুটা নিচু হল, তার তীক্ষ্ণ চোখ, যা পরিসংখ্যান, চুক্তি এবং ব্যবসার জগতে অভ্যস্ত ছিল, হঠাৎ নরম হয়ে গেল। তোমার নাম কি? সে জিজ্ঞেস করল, তার চোখ তখনও মেয়েটির ছোট মুখের ওপর স্থির ছিল। আমার নাম প্রিয়া। তোমার বাবা কোথায়? সে কৌতূহল থেকে নয়, বরং তার মনের ছবিটা সম্পূর্ণ করার জন্য আরও জিজ্ঞেস করল। আমি জানি না, মা বলে যে আমি যখন তার পেটে ছিলাম তখন তারা অনেক দূরে চলে গিয়েছিল। লোকটি এক মুহূর্তের জন্য থেমে সেই গোলাপি সাইকেলটির দিকে তাকালো, যার রং বিবর্ণ হয়ে গিয়েছিল। টায়ার ক্ষয়ে গিয়েছিল, কিন্তু হ্যান্ডেলের ফিতাগুলো তখনও বাতাসে উড়ছিল, যার মধ্যে একটি প্রায় ছিঁড়ে গিয়েছিল। এটা স্পষ্ট ছিল যে এটি মেয়েটির সবচেয়ে প্রিয় জিনিস ছিল। এটি কেবল একটি বাহন ছিল না, বরং তার শৈশবের একটি অংশ ছিল। এটিকে বিক্রি করা এমন কিছু হারানোর মতো ছিল যা প্রতিটি শিশু তার কাছে রাখতে চায়। সে গলা পরিষ্কার করল, তুমি এটিকে নিজের কাছে রাখছ না কেন? তোমার মা খুব দুঃখ পাবেন যদি তিনি জানতে পারেন যে তুমি এত বড় ত্যাগ করেছ। প্রিয়া তাকে পরিষ্কার চোখে দেখল এবং তারপর তার কণ্ঠস্বর নিচু করল। আমি কাল রাতে মাকে রান্নাঘরে কাঁদতে শুনেছি। তিনি ভেবেছিলেন যে আমি ঘুমিয়ে পড়েছি। মা বলছিলেন যে পার্সে মাত্র 200 টাকা আছে এবং চাল শুধু একবারের জন্য যথেষ্ট। আমি চাই না যে মা ক্ষুধার্ত থাকুক। বাতাসের একটি হালকা ছাপটা এলো, তার সাথে জুঁই ফুলের হালকা সুগন্ধ নিয়ে। কিন্তু সেই লোকটির হৃদয়ে আরেকটি বাতাস বইছিল, আরও তীব্র, আরও ঠান্ডা। শেষবার তার এমন গলা ধরে আসা অনুভূতি হয়েছিল যখন তার মা মারা গিয়েছিলেন। তখন থেকে এখন পর্যন্ত সে একটি বিশাল আর্থিক সাম্রাজ্য তৈরি করেছিল, শত শত লোককে পরিচালনা করেছিল, হাজার হাজার ফাইলে স্বাক্ষর করেছিল, কিন্তু সম্ভবত কখনো কোনো মানুষকে এত কাছ থেকে দেখার জন্য থামেনি। তোমার মায়ের নাম কি? সে তার কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞেস করল। মিনা। মা একটি খুব বড় কোম্পানিতে কাজ করত, খান্না ইন্ডাস্ট্রিজ বা এমন কিছু, কিন্তু কয়েক সপ্তাহ আগে তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন, খুব কেঁদেছিলেন এবং তারপর কাজে যাননি। এই উত্তরটি তার হৃদয়কে যেন কেউ মুষ্টিবদ্ধ করে নিয়েছিল। মিনা, এই নামটি খুব পরিচিত ছিল, এতটাই যে সে এটি ভুলতে পারত না।
সে অর্থ বিভাগের একজন মধ্যম স্তরের কর্মচারী ছিল যাকে সতর্ক এবং সক্ষম বলে মনে করা হতো ৩ সপ্তাহ আগে সে আর্থিক জালিয়াতির সন্দেহে মানব সম্পদ বিভাগ দ্বারা প্রস্তাবিত ছাঁটাইয়ের তালিকা অনুমোদন করেছিল সেই তালিকায় মিনার নাম ছিল পার্স ধরা তার হাত হঠাৎ ঠান্ডা হয়ে গেল সে নিচু হল তার মানিব্যাগ খুলল এবং ৫০০ টাকার নোটের একটি তাড়া বের করল সে খুব ধীরে সেগুলিকে মেয়েটির হাতে রাখল আমি এই সাইকেলটি ১০,০০০ টাকায় কিনছি কিন্তু আমি এটি নিয়ে যাব না তুমি এটি আমার জন্য যত্ন করে রেখো যখন আমার দরকার হবে আমি ফিরে এসে নিয়ে যাব প্রিয়ার চোখ বড় হয়ে গেল ১০,০০০ টাকা তার জন্য একটি ধন ছিল সে কাঁপানো হাতে টাকা ধরল আপনার কি সত্যিই এই সাইকেলটি দরকার এটি খুব পুরনো আমি এটিকে সাইকেলের জন্য কিনছি না আমি এটিকে বিক্রেতার জন্য কিনছি মেয়েটি কয়েক সেকেন্ডের জন্য চুপ রইল তারপর হঠাৎ লোকটিকে জড়িয়ে ধরল তার ছোট হাত লোকটিকে শক্তভাবে জড়িয়ে ধরল যে ঠান্ডা হাত মেলানো এবং নিষ্প্রাণ আনুষ্ঠানিক অভিবাদনের অভ্যস্ত ছিল এই আলিঙ্গনটি তাকে মূর্তির মতো স্থির করে দিল কত দিন হয়ে গেল কেউ তাকে এত সততার সাথে জড়িয়ে ধরেনি প্রিয়া তার কানে ফিসফিস করে বলল ধন্যবাদ আঙ্কেল আমি মাকে বলবো যে একজন ভালো মানুষ আমাকে সাহায্য করেছে লোকটি চুপচাপ তার মাথা নিচু করে মেয়েটির জটপাকানো চুলে স্পর্শ করল বাতাস আবার বইল এবার তার সাথে অনুতাপের গন্ধ নিয়ে এল সে ঘুরে তার গাড়িতে বসল কিন্তু তার চোখ সেই মেয়েটি থেকে সরল না যে গলির শেষে তাদের ভাড়া করা ঘরের দিকে দৌড়াচ্ছিল মার্সিডিস এগিয়ে গেল কিন্তু তার হৃদয় সেখানেই আটকে রইল মিনার নামটি তার মাথায় একটি অ্যালার্মের মতো বাজছিল জমকালো কাঁচের বিল্ডিংয়ের ১৮তম তলায় তার অফিসে পৌঁছে সে এমনভাবে করিডর দিয়ে গেল যেন সে অন্য কোনো জগৎ থেকে ফিরেছে তার পালিশ করা জুতো মেঝেতে একটি সমান তালে বাজছিল কিন্তু তার মন অস্থির ছিল চেয়ারে বসেই সে সরাসরি তার সচিবকে ডাকল আমার গত মাসের ৫ তারিখের বরখাস্তের রেকর্ডের ফাইলটি চাই যত তাড়াতাড়ি সম্ভব এবং সফটওয়্যার আপগ্রেডের দিনের এইচআর সিস্টেম লগগুলি আবার খোলো আমাকে কর্মচারী আইডি মিনা এর তদন্ত করতে হবে সচিব কিছুটা দ্বিধা করল জি স্যার কোনো সমস্যা আছে কি সে কাঁচের জানালা দিয়ে বাইরে তাকালো যেখানে আকাশ স্বাভাবিকের চেয়ে বেশি বিষণ্ণ ছিল আমি শুধু ভয় পাচ্ছি যে আমি একটি ভুল সিদ্ধান্তে স্বাক্ষর করেছি সেই সকালে একটি শান্ত গলির কোণে একটি পুরনো সাইকেল একটি কার্ডবোর্ডের বোর্ড এবং ভালোবাসা ভরা হৃদয়ের একটি মেয়ে সেই অদৃশ্য কাঁচের প্রাচীরটি ভেঙে দিয়েছিল যাকে সে সর্বদা অটুট বলে মনে করত উদাসীনতা এবং সে জানত যে সেই সাইকেলটি কেবল দারিদ্র্যের কারণে বিক্রি হচ্ছিল না বরং এই কারণে যে একজন মেয়ে তার মাকে কষ্ট পেতে দেখতে পারছিল না এবং সেই মেয়েটি তার নীরব সাহস দিয়ে তাকে একজন শক্তিশালী সিইওকে নিজের মুখোমুখি হতে বাধ্য করেছিল এবং এটি একটি ভুল সংশোধনের কেবল শুরু ছিল করলবাগের একটি ছোট গলির শেষে রুম নম্বর ১২ ১০ বর্গমিটারের চেয়েও কম প্রশস্ত ছিল সেই দুপুরে একটি ছোট জানালা দিয়ে সূর্যের রশ্মি তির্যক হয়ে ভাঙা কিনারাযুক্ত কাঠের টেবিলের ওপর হলুদ ডোরা তৈরি করছিল মিনা বিছানার ধারে চুপচাপ বসেছিল তার কোটরে ঢোকা চোখ তার কোলে রাখা বিদ্যুতের বিলের দিকে তাকিয়েছিল সে এটিকে কমপক্ষে ১০ বার পড়েছিল কিন্তু প্রতিবার দেখার সময় সংখ্যাটি একটি থাপ্পড়ের মতো লাগছিল চুলার ওপর পাতলা খিচুড়ির একটি পাত্র ধীরে ধীরে ফুটছিল যাতে শুধু সামান্য লবণ ছিল ফোটার গুড়গুড় আওয়াজটি একটি দীর্ঘ শ্বাসের মতো লাগছিল প্রিয়া এইমাত্র দরজায় পৌঁছেছিল তার শ্বাস দ্রুত চলছিল হাতে কিছু ডিম এবং চালের একটি ছোট থলি ভরা প্লাস্টিকের ব্যাগ ছিল মা আমি চাল নিয়ে এসেছি আজ আপনাকে চিন্তা করতে হবে না প্রিয়া খুশি ছিল কিন্তু তার ছেলেমানুষের চোখে তখনও কিছুটা চিন্তা লুকিয়েছিল যেন সে ভয় পাচ্ছে যে সে কিছু ভুল বলছে মিনা ওপরে তাকালো সে চালের থলিটি এমনভাবে দেখল যেন তা কোনো অবিশ্বাস্য জিনিস সে লাফিয়ে দাঁড়ালো তার মেয়ের কাছে গেল টাকা কোথায় পেলে ব্যাটা মা তো বলেছিল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো তার কণ্ঠস্বর তীব্র ছিল প্রিয়া হাসল আত্মবিশ্বাসের সাথে সাবধানে ভাঁজ করা নোটের তারাটি এগিয়ে দিল এক আঙ্কেল আমার সাইকেল কিনে নিলেন মা পুরো ১০,০০০ টাকায় মিনার গলা এক মুহূর্তের জন্য রুদ্ধ হয়ে গেল তার হৃদয়ে একটি তীব্র যন্ত্রণা হল সে প্রিয়ার দুটি কাঁধ ধরল তার চোখের স্তরে নিচু হল তুমি কি সত্যিই সাইকেল বিক্রি করে দিয়েছ তুমি তোমার সবচেয়ে পছন্দের জিনিস বিক্রি করে দিয়েছ তার কণ্ঠস্বর কাঁপছিল রাগ এবং ভালোবাসা দুটো থেকেই প্রিয়া ভয় পেল না শুধু ধীরে করে মাথা নাড়াল হ্যাঁ মা সাইকেল তো আছে কিন্তু যদি আমাদের কাছে চাল না থাকে তবে আমরা কিভাবে বাঁচব আমি এখন বড় হয়ে গেছি মা আমি সাহায্য করতে পারি মিনার হৃদয় শ্বাসরোধে ভরে গেল
সে তার মেয়েকে জড়িয়ে ধরল, খুব শক্ত করে। প্রিয়া অনুভব করল যে মায়ের চুল তার গালে স্পর্শ করছে, গরম কিন্তু ভেজা। সে ধীরে করে মায়ের শাড়ি টানল। মা, আবার কাঁদছ? কেঁদো না মা, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। মিনা তার মাথা খুব নিচু করল, অশ্রু গড়িয়ে পড়ল। সে মনে মনে নিজেকে তিরস্কার করল যে সে তার ছোট মেয়ের জন্য ন্যূনতম স্থিতিশীলতাও বজায় রাখতে পারেনি। সে সেই অশ্রুগুলি লুকানোর চেষ্টা করল, কিন্তু প্রিয়া তবুও দেখে নিল এবং তার হাত দিয়ে প্রতিটি ফোঁটা মুছে দিল। আমি শুধু সাইকেলটিই তো বিক্রি করেছি মা, আমি দুঃখিত নই। না প্রিয়া, আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। ছোট্ট ঘরে বাতাস ভারী হয়ে গেল। মিনা তার মেয়েকে কিছুক্ষণ জড়িয়ে রাখল এবং তারপর নিজেকে শান্ত হতে বাধ্য করল। সে খিচুড়ির পাত্রটি খুলল, তাতে দুটি ডিম দিল, ধীরে ধীরে নাড়ল, যতটা সম্ভব একটি ভালো খাবার তৈরি করার চেষ্টা করল। প্রিয়া আগ্রহের সাথে অপেক্ষা করছিল। তার আশাপূর্ণ চোখ মিনার হৃদয়কে আরও ভারী করে দিল। যখন সে তার মেয়ের সামনে খিচুড়ির বাটি রাখল, তখন তার মনে হল যে তার বলা উচিত, অন্তত বাচ্চাকে এটি বোঝানোর জন্য যে বাড়িতে সবকিছু এত তাড়াতাড়ি কেন বদলে গেল। প্রিয়া, সে শুরু করল। তার কণ্ঠস্বর আবার ধীর হয়ে গেল। মায়ের চাকরি চলে গেছে। হ্যাঁ, আমি জানি, প্রিয়া সাথে সাথে উত্তর দিল, যেন এটি স্পষ্ট ছিল। মিনা চমকে গেল। তোমাকে কে বলল? প্রিয়া চামচ দিয়ে খিচুড়ি নাড়তে নাড়তে নিচে তাকাল। আপনি যখন কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতেন তখন আপনার চোখ লাল থাকত। আমি জানতাম যে আপনি কেঁদেছেন। এবং যখন আপনি বলতেন যে আপনি ঠিক আছেন, তখন আমি জানতাম যে আপনি ঠিক নেই। মিনা চামচটি রাখল, তার মেয়ের হাত ধরল। আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু এই জন্য নয় যে আমি কিছু ভুল করেছি, বরং এই জন্য যে লোকেরা কিছু ভুল বুঝেছিল। একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। মেয়েটি তার মাথা নিচু করল, তার চোখ বড় হয়ে গেল। ভুল বোঝাবুঝি কিভাবে হতে পারে? সে বিষণ্ণ হাসি হাসল। কারণ কোম্পানিতে আমার মতো ছোট লোকদের কেউ মনে রাখে না। তারা কেবল ফাইল ডেটা দেখে এবং আমাকে জালিয়াতির সন্দেহে থাকা গোষ্ঠীতে ফেলে দিয়েছিল। প্রিয়া তার ভ্রু কুচকাল। তার মুখ নিরীহ কিন্তু দৃঢ় ছিল। কিন্তু আপনি তো কিছু ভুল করেননি? হ্যাঁ, আমি কিছু ভুল করিনি। মিনার গলা ধরে এলো। কিছুক্ষণ পর প্রিয়া তার খিচুড়ি শেষ করল। এটি সুস্বাদু ছিল না, কিন্তু মেয়েটি এটি এত তাড়াতাড়ি খেল যেন সে মাকে এটি অনুভব করাতে চায় যে সব কিছু ঠিক আছে। মিনা বাসনপত্র পরিষ্কার করল এবং তারপর চাকরির জন্য আবেদন খুঁজতে আলমারি খুলল। যে কোম্পানিগুলি তাকে প্রত্যাখ্যান করেছিল তাদের নাম, যে ফর্মগুলি এখনও পাঠানো হয়নি, যে জায়গাগুলিতে সে সাক্ষাৎকারের জন্য গিয়েছিল সেখান থেকে অস্পষ্ট প্রতিশ্রুতি। হঠাৎ দরজায় টোকা পড়ল। মিনা চমকে গেল। এই ছোট বাড়িতে অতিথি কমই আসত। প্রতিবেশীরা একে অপরকে চিনত, কিন্তু এই সময় কেউ আসত না। সে দরজা খুলল। তার সামনে সাদা শার্ট পরা একজন লোক দাঁড়িয়েছিল, যার মুখে চিন্তা ছিল। মিনাজি, তাই না? আমি রিনা, অর্থ বিভাগে কাজ করি। আপনি কি আমাকে মনে করতে পারছেন? মিনা চমকে গেল। একটি ছোট আশার আলো জ্বলে উঠল। কি ব্যাপার রিনা? সহকর্মীটি ভিতরে তাকাল এবং প্রিয়াকে বিছানায় কাগজ ভাঁজ করতে দেখল। তারপর ধীরে করে ফিসফিস করল, আমি আপনাকে একটি কথা বলার জন্য এসেছি। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষেত্রে সিস্টেমে কোনো সমস্যা হয়েছিল। কর্মচারী আইডি ভুলভাবে প্রবেশ করানো হয়েছিল। কিন্তু মানব সম্পদ বিভাগের মিসেস শর্মা ফাইলটি আবার খুলতে চান না, কারণ এটি তার দায়িত্বের সাথে যুক্ত। মিনার মনে হল যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। সে দাঁড়িয়ে থাকতে পারল না। ভুলভাবে প্রবেশ করানো হয়েছিল? হ্যাঁ, যেদিন আইটি সফটওয়্যার আপডেট করেছিল, ডেটার একটি অংশ ভুল কলামে চলে গিয়েছিল। আপনার আইডি জালিয়াতির সন্দেহে থাকা কারো আইডির সাথে মিলে গিয়েছিল, কিন্তু মিসেস শর্মা এটিকে উপেক্ষা করে গিয়েছিলেন। রিনার কণ্ঠস্বর ধীরে ধীরে অপরাধবোধে ভরে গেল। আমি বুঝতে পারছিলাম না যে কি করব, তাই আমি আপনাকে জানানোর সিদ্ধান্ত নিলাম। মিনা চেয়ারে ধপ করে বসে পড়ল। তার মাথায় সব কিছু ঘুরছিল। একটি প্রযুক্তিগত ভুল, একটি সংখ্যা, কেবল একটি ছোট ভুল মা মেয়েকে প্রায় সব কিছু হারানোর দ্বারপ্রান্তে নিয়ে এসেছিল। ধন্যবাদ। সে দীর্ঘশ্বাস ফেলল। অন্তত আমি জানি যে আমি পাগল নই। রিনা চলে যাওয়ার সাথে সাথেই প্রিয়া দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরল। মা, আবার কাঁদছ? মিনা চোখের জল মুছল, তার মেয়ের দিকে তাকাল। প্রিয়া, আমার সাথে একটি প্রতিশ্রুতি করো। মা উঠে দাঁড়াবে। মা সব কিছু আবার ঠিক করে দেবে। আমার আপনার ওপর বিশ্বাস আছে। প্রিয়ার সাধারণ কথাগুলি মিনার হৃদয়কে উষ্ণ করে দিল।
সে কয়েক সপ্তাহ পর প্রথমবারের মতো গভীর শ্বাস নিল। তার অনেক সময় হয়ে গিয়েছিল যখন সে এটি অনুভব করতে ভুলে গিয়েছিল যে তার এখনও আশা করার অধিকার আছে। কিন্তু সেই সন্ধ্যায় যখন সে রিনার কথাগুলি নিয়ে ভাবল, তখন তার মন অস্থির হয়ে গেল। যদি সবকিছু তেমনই হয় তাহলে এর মানে হল যে তাকে কোম্পানি থেকে কেবল সিস্টেমের ভুল এবং একজন আরও শক্তিশালী ব্যক্তির উদাসীনতার কারণে বরখাস্ত করা হয়েছিল। তার কি মামলা করা উচিত, নাকি ফাইলটি আবার খোলার অনুরোধ করা উচিত, নাকি ক্ষতিপূরণ চাওয়া উচিত? একটি ফোনের ঘণ্টা বাজল, যার ফলে তার চিন্তাগুলি ভেঙে গেল। অজানা নম্বর। হ্যালো, আমি মিনা বলছি। অন্যদিকে একজন লোকের গভীর স্থির কণ্ঠস্বর এলো। আমি অরুণ খান্না, খান্না ইন্ডাস্ট্রিজের সিইও। আমার আপনার সাথে দেখা করার দরকার আছে। মিনা স্তব্ধ হয়ে গেল। এই কণ্ঠস্বরটি খুব পরিচিত ছিল। এটি হতে পারে না। তিনি কি সেই ছিলেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি আরও জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। আমি সেই যিনি আজ সকালে প্রিয়ার কাছ থেকে সাইকেল কিনেছিলেন। ফোনটি মিনার হাত থেকে পড়ে গেল। সে এক পা পিছিয়ে গেল। তার হৃদয়ে জোরে জোরে ধড়ক করছিল। ভয়ের কারণে নয়, বরং এই কারণে যে সে জানত যে সেই মুহূর্ত থেকে মা মেয়ের জীবন আগের মতো থাকবে না, এবং একটি বড় ঝড় আসতে চলেছে। সেই রাতে ছোট ভাড়া করা ঘরটি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে আলোকিত ছিল। মিনা জানালার কাছে বসেছিল। তার চোখ ধুলোভরা কাঁচের বাইরে ঘন কালো আকাশ দেখছিল। ভিতরে প্রিয়া শান্তিতে ঘুমোচ্ছিল। এখনও তার বালিশ শক্ত করে ধরেছিল, যেন সে এখনও একটি গোলাপি সাইকেলের স্বপ্ন দেখছিল যা তার থেকে কখনো দূরে যায়নি। দুপুরে সিইও অরুণ খান্নার ফোন মিনাকে এখনও হতবাক করে রেখেছিল। তিনি, যিনি কখনো একটি দূরবর্তী নাম ছিলেন যা কেবল অভ্যন্তরীণ তথ্য বা ব্যবসায়িক সংবাদে দেখা যেত, এখন সরাসরি তাকে ফোন করে একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছিলেন। সে বিভ্রান্ত, অনিশ্চিত এবং সন্দেহপ্রবণ ছিল। এটি কি একটি সত্যিকারের ক্ষমা ছিল, নাকি কেবল একটি পদ্ধতিগত ত্রুটি লুকানোর জন্য একটি পদক্ষেপ বা একটি আনুষ্ঠানিক সান্ত্বনা? মিনা চায়নি যে প্রিয়া সেই ফোনটি শুনুক, এবং সে তার মেয়েকে চিন্তিত করতে মোটেও চায়নি। সে চুপচাপ উঠল, এক গ্লাস ঠান্ডা জল ঢালল, শান্ত থাকার জন্য ছোট ছোট চুমুক নিল। ফোনটি আবার ভাইব্রেট করল। অজানা নম্বর থেকে একটি বার্তা। আমি আগামীকাল সকালে 9টায় পার্ল ক্যাফেতে আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনি না আসেন তবুও আমি বুঝব, কিন্তু দয়া করে আমাকে বোঝানোর একটি সুযোগ দিন। কেবল একটি বাক্য, কিন্তু এটি তার হৃদয়কে ভারী করে দিল। সে সংক্ষিপ্ত উত্তর দিল, আমি আসব। পরের সকালে মিনা তার সবচেয়ে পরিষ্কার সাদা শার্ট এবং কালো প্যান্ট পরল যা তার কাছে অবশিষ্ট ছিল। সে প্রিয়াকে পাশের একজন দয়ালু সবজি বিক্রেতা মাসির কাছে রেখে গেল, যিনি প্রায়শই মেয়েটির দেখাশোনা করতে সাহায্য করতেন। যখন সে পার্ল ক্যাফেতে পৌঁছাল, যা কাঁচের দেয়াল এবং উষ্ণ হলুদ আলোযুক্ত একটি জমকালো স্থান ছিল, তখন সে নিজেকে মার্জিতভাবে সাজানো লোক, ল্যাপটপ ধরা হাত এবং কিবোর্ডের তালবদ্ধ টাইপিংয়ের মাঝে হারিয়ে যাওয়া অনুভব করল। কিন্তু যখন তার চোখ এক কোণে বসে থাকা সেই লোকটির ওপর পড়ল, যার চোখও তার জন্য অপেক্ষা করছিল, তখন আশেপাশের সবকিছু হঠাৎ ঝাপসা হয়ে গেল। নমস্কার মিনাজি। সে উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর আগের চেয়েও ধীর ছিল। নমস্কার মিস্টার খান্না, সে উত্তর দিল। তার কণ্ঠে লুকানো শীতলতা লুকানো গেল না। তারা বসল। একজন ওয়েটার এলো। মিস্টার খান্না 2 কাপ গরম চায়ের অর্ডার দিলেন। দুজনেই কয়েক সেকেন্ডের জন্য চুপ রইল, যা অফুরন্ত লাগছিল। প্রথমে তিনি কথা বলা শুরু করলেন। আমি ক্ষমা চাইতে চাই। মিনা তার মাথা কিছুটা ঝুঁকাল। তার চোখ তার থেকে সরল না। ভুল আপনার নয়, সিস্টেমের ছিল, তাই না? সে ধীরে ধীরে প্রতিটি শব্দের ওপর জোর দিয়ে বলল। মিস্টার খান্না তার চোখের দিকে তাকালেন না, কিন্তু তার কাঁধ কিছুটা ঝুঁকে গেল। ভুল আমার ছিল। আমি ঠিকমতো যাচাই না করেই স্বাক্ষর করে দিয়েছিলাম। চূড়ান্ত দায়িত্ব আমার, এবং আমি আপনাকে এবং আপনার মেয়েকে একটি অকল্পনীয় পরিণতি ভোগ করতে বাধ্য করেছি। মিনা একটি গভীর শ্বাস আটকাল। সে রাগ করতে চেয়েছিল। তার সমস্ত হতাশা সেই লোকটির ওপর উগলে দিতে চেয়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হল, সে কেবল ক্লান্তি অনুভব করছিল। আমি আমার চাকরি হারালাম, আমার আয় হারালাম, আমার মেয়েকে কয়েক সপ্তাহ ধরে শুধু নুন রুটি খেতে হলো। আমি চাকরির জন্য এমনভাবে ভিক্ষা করছিলাম যেন কেউ দয়ার ভিক্ষা চাইছে। সে থামল। তার হাত টেবিল ক্লথের কিনারা শক্ত করে ধরেছিল। মিস্টার খান্না চুপচাপ শুনতে থাকলেন, বাধা না দিয়ে। যখন সে থামল, তখন তিনি ধীরে করে বললেন, মিনা,
আমার মনে আছে যে আপনি বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি আবেদন পাঠিয়েছিলেন, কিন্তু মানব সম্পদ বিভাগ সেটি আমার কাছে পৌঁছায়নি। আপনার নামটি সিস্টেম থেকে জালিয়াতি হিসাবে চিহ্নিত ছিল, তাই তারা আর বিবেচনা করেনি। তাহলে একটি ভুল সংখ্যা আমার পুরো ক্যারিয়ার নষ্ট করার জন্য যথেষ্ট ছিল? সে ফ্যাকাশে হাসি হাসল। হ্যাঁ, এবং এটি একটি পুরো যন্ত্রপাতির ভুল, যার প্রধান আমি। তারা আবার চুপ হয়ে গেল। চা ঠান্ডা হয়ে গিয়েছিল। বাইরে লোকেরা তাদের নিজস্ব জীবনে ব্যস্ত ছিল, কিন্তু সেই ক্যাফের কোণে কেবল দুজন লোক একে অপরের মুখোমুখি হচ্ছিল, পদ এবং প্রতিপত্তিকে একপাশে রেখে। কেবল স্পষ্ট দৃশ্যমান ক্ষত অবশিষ্ট ছিল। আপনি আমাকে এখানে শুধু ক্ষমা চাওয়ার জন্য ডেকেছেন? সে জিজ্ঞেস করল। না, তিনি উত্তর দিলেন এবং টেবিলের ওপর একটি ফাইল রাখলেন। আমি বিষয়টি আবার তদন্তের আদেশ দিয়েছি। অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ ত্রুটিটি নিশ্চিত করেছে। আমি আপনাকে কাজে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। মিনা এক মুহূর্তের জন্য চমকে গেল। সে ফাইলটি খুলল। তার নাম, পুরনো পদ এবং নীল কালিতে লেখা একটি হাতে লেখা চিঠি দেখল, যার লেখা স্পষ্ট ছিল, মিনাজি, আমি দুঃখিত যে আমি আগে আওয়াজ তুলিনি, রিনা। মিস্টার খান্না আরও বললেন, এটি কেবল চাকরি পুনরুদ্ধার করার বিষয় নয়। আমি চাই যে আপনি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া টিমে যোগ দিন, যা আমি প্রশাসনিক অসদ আচরণ, বিশেষ করে মানব সম্পদে তদারকির জন্য প্রতিষ্ঠা করছি। আমার আপনার মতো কারো দরকার। মিনা ওপরে তাকালো, তার চোখ লাল ছিল। আমি আপনাকে কেন বিশ্বাস করব? মিস্টার খান্না গভীর শ্বাস নিলেন। আমি আজ আপনাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি সঠিক কাজটি করতে চাই, কেবল আপনার জন্য নয়, বরং একটি পুরো সিস্টেমের জন্য, যা আপনার মতো অনেক লোককে হতাশায় ফেলে দিয়েছে। সে কয়েক সেকেন্ডের জন্য তার চোখ বন্ধ করল এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়াল। আমার ভাবার দরকার আছে, কিন্তু যদি আমি ফিরে আসি তবে আমি আগের মতো চুপ থাকব না। এই কারণেই আমি চাই যে আপনি ফিরে আসুন। সে ধীরে করে হাসল। প্রথমবারের মতো তার চোখে কোনো ভান ছাড়াই সততার ঝলক ছিল। মিনা মিশ্র অনুভূতি নিয়ে ক্যাফে থেকে বের হল। সে নিশ্চিত ছিল না যে সে এইমাত্র ক্ষমা করেছে নাকি কেবল নিজের জন্য একটি নতুন দরজা খুলেছে। কিন্তু একটি জিনিস সে নিশ্চিতভাবে জানত, তার এখন আর একা অনুভব হচ্ছিল না। যখন সে তার ঘরে পৌঁছাল, তখন প্রিয়া তাকে নিতে দৌড়াল। মেয়েটি খুশি হয়ে হাসল। সে একটি আঁকাবাঁকা অঙ্কন তুলল। মা, দেখো, আমি সাইকেল আবার এঁকেছি। পরের বার আমরা এটি বিক্রি করব না, ঠিক আছে? মিনা তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হৃদয়ে আশার একটি আলো আবার জ্বলে উঠেছিল। দূরে ভারী মেঘ ধীরে ধীরে কাটছিল। ওপরে সূর্যের আলো পাতা ভেদ করে আসছিল, এবং মিনা জানত যে কাল সে আবার দাঁড়াবে, কিন্তু এখন সে আগের মতো থাকবে না। সেই সকালে দিল্লিতে হালকা বৃষ্টি হচ্ছিল। সেই ছোট গলিটিতে, যেখানে মিনা এবং তার মেয়ের ঘর গভীর গলিগুলির মাঝে লুকিয়েছিল, বৃষ্টির ফোঁটা টিনের ছাদের উপর গড়িয়ে পড়ছিল এবং তারপর পুরনো ইটের মেঝেতে টপ টপ করে পড়ছিল। মিনা স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি জেগে গেল। আগের রাতে সে ঘুমাতে পারেনি। মিস্টার খান্নার সাথে দেখা করার পর তার মন অতীত, বর্তমান এবং একটি অনিশ্চিত ভবিষ্যতের মাঝে জড়িয়েছিল। সে মনে মনে ভাবল, তার কি সত্যিই ফিরে যাওয়া উচিত? যে জায়গাটি কেবল একটি ভুল ডেটা এন্ট্রির কারণে তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, তা কি এখনও তার জায়গা ছিল? কিন্তু তারপর সে প্রিয়াকে দেখল, যে তখনও শান্তিতে ঘুমোচ্ছিল। তার গোলাপি গাল বালিশের উপর রাখা ছিল। সে জানত যে উত্তরটি স্পষ্ট। সে চিরতরে অন্ধকারে থাকতে পারত না, না সে তার মেয়েকে অভাবে বাঁচতে দিতে পারত। সে তার ফোন খুলল, একটি বার্তা টাইপ করল এবং পাঠিয়ে দিল, আমি কাজে ফিরে আসার জন্য সম্মত, সোমবার সকালে দেখা হবে। কয়েক মিনিট পর উত্তর এলো, ধন্যবাদ, আমি সবকিছু ব্যবস্থা করে দেব। মিনা ফোন বন্ধ করে দিল, উঠল এবং কিছু টোস্ট এবং সয়াবিনের দুধ দিয়ে একটি সাধারণ ব্রেকফাস্ট তৈরি করল। প্রিয়া উঠল, তার চোখ রগড়ালো এবং তারপর এমনভাবে বসল যেন তার কিছু গুরুত্বপূর্ণ মনে পড়েছে। মা, আপনি কি আবার কাজে যাচ্ছেন? মেয়েটি জিজ্ঞেস করল, তার চোখ জ্বলছিল। মিনা হাসল। সে তার মেয়েকে দুধের গ্লাসটি দিল। হ্যাঁ, সোমবার থেকে, কিন্তু আমি প্রতি সন্ধ্যায় তোমার কাছে তাড়াতাড়ি বাড়ি আসব। প্রিয়া আনন্দে চিৎকার করে উঠল, তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে তার মাকে আবার কাজ করতে দেখার চেয়ে ভালো কিছু ছিল না। এখন তাকে তার মাকে দুশ্চিন্তাগ্রস্ত চাল, বিদ্যুতের বিল, ভাড়ার জন্য রাত জেগে থাকতে হবে না। সোমবার সকালে মিনা খান্না ইন্ডাস্ট্রিতে ফিরল। যখন সে গেট দিয়ে গেল, তখন সে তার পুরনো সহকর্মীদের কৌতূহলী দৃষ্টি অনুভব করল। কেউ কেউ মাথা নেড়ে নমস্কার করল, কেউ কেউ তার চলে যাওয়ার সময় একে অপরের সাথে ফিসফিস করল।
সে জানত যে যে জায়গা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেখানে ফিরে আসা সহজ ছিল না, কিন্তু মিনা কাউকে খুশি করার জন্য এখানে আসেনি। পঞ্চম তলার মিটিং রুমে তাকে মিস্টার খান্না এবং অভ্যন্তরীণ প্রতিক্রিয়া টিমের কিছু নতুন প্রতিনিধি স্বাগত জানালো। প্রথম জিনিস যা তাকে অবাক করল তা ছিল এমন একজন মহিলার উপস্থিতি যার সাথে সে দেখা করার আশা করেনি, মিসেস শর্মা, মানব সম্পদ প্রধান। মিসেস শর্মার মুখটি কিছুটা ফ্যাকাশে লাগছিল, যদিও সে শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু যখন তার চোখ মিনার সাথে মিলল তখন সে এক মুহূর্তের জন্য চমকে গেল। আমি মনে করি আপনারা সবাই মিনাজিকে বরখাস্ত করার ক্ষেত্রে হবা গুরুত্বপূর্ণ ত্রুটি সম্পর্কে জানেন। মিস্টার খান্না কথা বলা শুরু করলেন। আজ আমরা কেবল তাকে স্বাগত জানাচ্ছি না, বরং আনুষ্ঠানিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত দলও গঠন করছি। প্রশাসনিক অসদাচরণ সম্পর্কিত সমস্ত ফাইলের আবার পর্যালোচনা করা হবে, যার মধ্যে জড়িত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব অন্তর্ভুক্ত। ঘরের বাতাস যেন জমে গেল। মিসেস শর্মা ধীরে করে তার ঠোঁট টিপলেন। তার আঙুলগুলো টেবিলের ওপর হালকাভাবে টোকা দিচ্ছিল। সে ফ্যাকাশে হাসি হাসল। মিস্টার খান্না, যদি আপনি মনে করেন যে একটি প্রযুক্তিগত ত্রুটি সমস্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট কারণ, তবে আমার ভয় হয় যে এই সিস্টেম কাজ করতে পারবে না। মিনা শান্ত রইল। সে সাথে সাথে উত্তর দিল না। সে জানত যে মিসেস শর্মা দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন। মিস্টার খান্না স্বাভাবিকের চেয়ে বেশি দৃঢ়স্বরে উত্তর দিলেন। কেউ সিস্টেমকে দোষ দিচ্ছে না। প্রযুক্তিগত ত্রুটি তো কেবল শেষ খড়কুটো ছিল। সমস্যা হলো যে ত্রুটি হওয়ার পরে আমরা এটিকে কিভাবে সামলালাম, এবং আপনিই সেই ছিলেন যিনি মিনাজির আবেদন উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মিসেস শর্মা আপত্তি করার চেষ্টা করলেন, কিন্তু ঘরের অন্য সদস্যের চোখ সবকিছু বলে দিল। মিনা সোজা হয়ে বসল। কয়েক মাসে প্রথমবারের মতো তার মনে হলো যে সে একা নয়। মিটিং প্রায় 2 ঘন্টা চলল। শেষে মিস্টার খান্না তাকে নতুন কাজের একটি তালিকা দিলেন। তার পুরনো পেশাদার কাজ ছাড়াও সে কর্মচারীদের কাছ থেকে অভ্যন্তরীণ ইস্যুতে প্রতিক্রিয়া সমন্বয়ে অংশ নেবে। একটি সহজ কাজ নয়, কিন্তু আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ। মিটিং রুম থেকে বেরিয়ে এসে মিনা পঞ্চমতলার বারান্দার সামনে এক মুহূর্তের জন্য চুপচাপ দাঁড়াল। নিজে কোম্পানির উঠোন দেখছিল, যা একসময় তার হৃদয়ের সবচেয়ে বেদনাদায়ক ক্ষত ছিল। সেখান থেকে সে অপমানে চলে গিয়েছিল। সেই একই স্থানে এখন সে ধীরে ধীরে তার মূল্য আবার প্রতিষ্ঠা করছিল। সেই সন্ধ্যায় যখন সে তার পুরনো টেবিলটি আবার গুছাচ্ছিল, যা ভাগ্যক্রমে এখনও নোটপ্যাড, পুরনো চায়ের কাপ এবং প্রিয়ার ছবিসহ তেমনই ছিল, তখন দরজায় টোকা পড়ল। এটি রিনা ছিল, সেই যুবতী মেয়েটি যে ঝুঁকি নিয়ে অসদাচারণের প্রকাশ করেছিল। মিনাজি, রিনা কিছুটা লজ্জা পাচ্ছিল। আমার দুঃখ যে আমি আগে বলিনি। মিনা হাসল, উঠল এবং তাকে হালকাভাবে জড়িয়ে ধরল। কোনো ব্যাপার না, তুমি আগেই খুব সাহসী। রিনা মাথা নিচু করে ধীরে করে বলল, মিসেস শর্মা আমাকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে যদি আমি প্রকাশ করি তবে আমার বদলি হরে দেওয়া হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সব কিছু পরিষ্কার করে দেব। মিনা ধীরে করে তার কাঁধে চাপড় দিল। সেই রাতের খাবারের জন্য মিনা একটি অতিরিক্ত পাউরুটি, 2টি কলা এবং কিছু ডিম কিনল। প্রিয়া মাকে বাড়ি ফিরতে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, আপনাকে কি বকা দেওয়া হয়েছে? মেয়েটি জিজ্ঞেস করল। না, বরং আমার প্রশংসা হয়েছে। মিনা হেসে উঠল। প্রিয়া উৎসাহের সাথে মামের খাবারের জন্য ছোট টেবিল ক্লথ পাতল। টিভিতে অনুপ্রেরণামূলক মহিলাদের সম্পর্কে একটি অনুষ্ঠান চলছিল। মিনা চুপচাপ দেখতে থাকল। তার হৃদয় কিছু নাড়াচাড়া হচ্ছিল। হয়তো একদিন সেও সেই মহিলাদের মধ্যে একজন হবে, কাউকে পরাজিত করার জন্য নয়, বরং এই কারণে যে সে হার মানেনি। যখন প্রিয়া ঘুমিয়ে পড়ল, তখন সে তার ফোন আবার খুলল। কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেম থেকে সমস্ত কর্মচারীর কাছে একটি ইমেল পাঠানো হয়েছিল। মিনাজিকে আবার স্বাগত। অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করা হয়েছে। প্রশাসনিক লঙ্ঘন বা অনুপযুক্ত আচরণ সম্পর্কে সমস্ত প্রতিক্রিয়া দয়া করে অভ্যন্তরীণ মেলবক্সা পাঠান। আমরা স্বচ্ছতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিনা সেই শব্দগুলি বারবার পড়ল এবং তারপর বিছানায় শুয়ে পড়ল। কয়েক মাসে প্রথমবারের মতো সে সত্যিই হাসল, কিন্তু সে জানত যে এটি কেবল শুরু ছিল। বড় বাতাস এখনও সামনে ছিল এবং অতীতের একটি ঝড়ও চুপচাপ ফিরে আসছিল। সপ্তাহান্তের সন্ধ্যায় দিল্লির ওপর কুয়াশার একটি পাতলা স্তর ছেয়েছিল। শীতের প্রথম বাতাস প্রতিটি গলি উপগলিতে ঠান্ডা এবং শীতলতা মেশাচ্ছিল। মিনা এইমাত্র প্রিয়াকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে ফিরেছিল। মা মেয়ে হাতে হাত রেখে রাতের খাবারের জন্য কিছু সবজি কেনার জন্য একটি ছোট বাজার থেকে যাচ্ছিল।
তার মনে হচ্ছিল যে সাম্প্রতিক দিনগুলি হালকা হয়ে গেছে, কমপক্ষে মানসিকভাবে। কাজ স্থিতিশীল হয়ে গিয়েছিল, অফিসে সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ হচ্ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তার মনে হচ্ছিল যে তার কথা শোনা যাচ্ছে। কিন্তু জীবন কখনো কখনো মানুষকে খুব বেশি সময় ধরে শান্ত থাকতে দেয় না। যখন মা মেয়ে বাড়ি পৌঁছালো, তখন একজন অচেনা মহিলা তাদের ভাড়া করা ঘরের দরজায় দাঁড়িয়েছিল, যার ভাবভঙ্গি জমক কালো ছিল। ব্র্যান্ডেড কোট, চকচকে উঁচু হিলের জুতো। তার পাশে এমন একজন লোক ছিল যাকে মিনা আর কখনো দেখার আশা করেনি, সঞ্জয়। সেই বাবা যে তাকে এবং প্রিয়াকে তখন ছেড়ে গিয়েছিল যখন মেয়েটি 1 বছরেরও হয়নি। মিনা সেখানেই জমে গেল। সে বাজারের থলি শক্ত করে ধরল। প্রিয়া সেই লোকটিকে চিনতে পারল না, শুধু তার মা, এবং তারপর অচেনাকে অবাক হয়ে দেখতে লাগল। কেমন আছো? সঞ্জয় বলল, তার কণ্ঠস্বর গভীর এবং কিছুটা ইতস্তত ভরা ছিল। মিনা কোনো উত্তর দিল না। তার হৃদয় এত জোরে ধড়ক করছিল যেন তার বুক থেকে বেরিয়ে আসবে। 8 বছর, 8 বছর, কোনো বার্তা ছাড়াই, একবারও খোঁজ না নিয়ে, এখন সে হঠাৎ তার মেয়ের সামনে এসে হাজির হয়েছে। আঙ্কেল, আপনি কে? প্রিয়া নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল। সঞ্জয়ের সাথে আসা মহিলাটি প্রথমে কথা বলল। প্রিয় মেয়ে, এই আঙ্কেল তোমার বাবা। এই শব্দগুলি ঠান্ডা ছুরির মতো বাতাসে বিদ্ধ হল। মিনা তার মেয়ের হাত শক্ত করে ধরল। তার চোখ তীব্র হয়ে গেল। তুমি এখানে কি করছো? তুমি কি অনেক আগে আমার জীবন থেকে উধাও হয়ে যাওনি? সঞ্জয় মাথা নিচু করল, কিন্তু অন্য মহিলাটি তার চোখ স্থির রাখল। আমরা একটি গুরুতর বিষয়ে কথা বলতে এসেছি। সঞ্জয় প্রিয়ার আসল বাবা। আমাদের কাছে সন্তানের কাস্টডির জন্য আইনি অধিকার আছে। কাস্টডি? মিনা প্রায় চিৎকার করল। তোমাদের মনে হয় এই অধিকার কোথা থেকে এসেছে? গত 8 বছরে তাকে কে লালন পালন করেছে? কে তার রাতের জ্বরের চিন্তা করেছে? যখন দুধ কেনার টাকা ছিল না, তখন কে তাকে পাতলা খিচুড়ি খাইয়েছিল? আর তুমি কোথায় ছিলে? সঞ্জয় লজ্জায় তার ঠোঁট কামড়াল। সেই মহিলা, যার নাম নেহা ছিল, একজন নামকরা আইন সংস্থার আইনজীবী ছিল। সে একটি ফাইল বের করল। আমরা এখানে তর্ক করতে আসিনি। এটি পিতৃত্বের নিশ্চিতীকরণের শংসাপত্র এবং কাস্টডির জন্য আবেদন তৈরি করা হচ্ছে। আমরা আলোচনা করতে চাই, আদালতে যেতে চাই না। মিনা ফাইলটি ছিনিয়ে নিল এবং দ্রুত পড়ল। তার চোখ রাগে ঝাপসা হয়ে গেল। ডিএনএ পরীক্ষার রিপোর্ট, সঞ্জয়ের নিশ্চিতীকরণ চিঠি, প্রমাণ যা প্রমাণ করে যে তার আয় স্থিতিশীল, বাড়ি, জমি, গাড়ির মালিক। এই সব তার বিরুদ্ধে একটি অভিযোগপত্রের মতো ছিল। একজন একা মা, যার কোনো সম্পত্তি নেই, কোনো স্বামী নেই, যে ভাড়া বাড়িতে থাকে। এটা ভেবো না যে আমি আইন জানি না, সে বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আদালত কখনো বাচ্চাকে এমন কাউকে দেবে না যে বাবার দায়িত্ব কখনো পালন করেনি, তার কাছে যতই টাকা থাকুক না কেন। নেহা ধীরে করে ঠোঁট টিপল। আমাদের ন্যায় বিচারে বিশ্বাস আছে, এবং আইন এমন একজন আসল বাবার অধিকারও রক্ষা করবে যার কাছে উন্নত লালন পালনের পরিস্থিতি আছে। প্রিয়া, যে এতক্ষণ পুরো বিষয়টি বুঝতে পারেনি, চুপচাপ তার মায়ের পিছনে লুকিয়ে গেল। মিনা নিচে বসল এবং তার মেয়েকে জড়িয়ে ধরল। আমার সোনা, এই সেই লোক যার কথা মা তোমাকে বলেছিল, যে তুমি খুব ছোট থাকতেই চলে গিয়েছিল। প্রিয়া অবাক হয়ে সেই লোকটির দিকে তাকাল। আপনি কি সত্যি আমার আসল বাবা? সঞ্জয় হাঁটু গেড়ে বসল এবং হাসার চেষ্টা করল। বাবাকে ক্ষমা করে দাও। বাবা ভুল ছিল। বাবা তার ভুল সংশোধন করতে চায়। মিনা মাঝখানে কথা কাটল। এর কোনো দরকার নেই। যদি তুমি তোমার ভুল সংশোধন করতে চাও, তবে চলে যাও এবং বাচ্চার জীবনে আর অশান্তি সৃষ্টি করো না। নেহা ধীরে করে মাথা নাড়াল। যদি আপনি অটল থাকেন, তবে আমরা আইনি প্রক্রিয়া শুরু করব। পরের সপ্তাহে আপনার সাথে দেখা হবে। তারা দুজনেই চলে গেল। পিছনে একটি ভারী নীরবতা রেখে গেল। প্রিয়া সেখানেই বসে রইল। তার গোল চোখ বিভ্রান্ত ছিল। মা, আমি কোথাও যাব না। আমার আসল বাবা চাই না। আমার শুধু আপনাকে চাই। মেয়েটি বলল। তার গালে অশ্রু গড়িয়ে পড়ল। মিনা তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হৃদয় শ্বাসরোধে ভরে গেল। মাও তোমাকে কখনো নিজেকে থেকে দূরে যেতে দেবে না। সেই রাতে মিনা ঘুমাতে পারেনি। সে তার কম্পিউটার খুলল, আইনি তথ্য খুঁজল। কোম্পানির আইনজীবী মিস্টার খান্নার একজন পুরনো বন্ধুকে ফোন করল। তিনি কাল তার সাথে দেখা করার প্রতিশ্রুতি দিলেন, পূর্ণ সাহায্যের আশ্বাস দিলেন। পরের সকালে মিস্টার খান্না জানতে পারলেন। তিনি সাথে সাথে তাকে তার অফিসে ডাকলেন। আপনি একা নন, তিনি বললেন। তার চোখে সত্যিকারের উদ্বেগ ছিল। আমরা আপনাকে লড়াই করতে সাহায্য করব, কেবল বিচারের জন্য নয়, বরং এমন একটি শিশুর জন্য যাকে বিবাদে বাঁচতে দেওয়া উচিত নয়। মিনা আবেগপ্রবণ ছিল, কিন্তু তবুও চিন্তিত ছিল। আমি তাকে চিনি। সে ভালোবাসার জন্য আসেনি। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। মিস্টার খান্না মাথা নাড়ালেন। এবং আমরা তদন্ত করব, চিন্তা করো না।
যখন সে অফিস থেকে বের হল তখন মিস্টার খান্না তাকে দেখতে থাকলেন। তার মনে একটি অদ্ভুত অনুভূতি জাগল। এটি এখন কেবল সহানুভূতি ছিল না, এটি ছিল একটি কম্পন, এমন একজন মহিলার প্রতি যিনি এত দুঃখ সহ্য করেছিলেন কিন্তু তবুও ঝড়ের মাঝে একটি বটপাছের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন। সেই সন্ধ্যায় প্রিয়া তার মাকে একটি নতুন অঙ্কন দিল। মা, আমি একটি বাড়ি তৈরি করেছি যেখানে আপনি এবং আমি থাকি। একটি বোগেনভিলিয়া গাছও আছে। কেউ আমাদের আলাদা করতে পারবে না, তাই না মা? মিনা মাথা নাড়াল, তার গলা ধরে এলো। কেউ না আমার সোনা, কেউ না। কিন্তু তার হৃদয়ে সে জানত যে ঝড় কেবল শুরু হয়েছিল এবং প্রিয়ার সুরক্ষার জন্য তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে, যদিও তার সামনে একটি পুরো আর্থিক আইনি শক্তি এবং অতীতের ভূত চুপচাপ ফিরে আসছিল। সেই দিন দিল্লিতে বিষণ্ণতা ছেয়েছিল। ধূসর আকাশ যেন আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। মিনা তার অফিসে বসেছিল। তার হাত তখনও রিপোর্ট তদন্তে ব্যস্ত ছিল, কিন্তু তার মন পুরোপুরি সেখানে ছিল না। সঞ্জয় এবং নেহা, সেই তীক্ষ্ণ চোখের মহিলা এবং কাস্টাডির ফাইল সহ হঠাৎ আগমন সেই শান্তির অপর একটি জোরদার আঘাত এনেছিল। যদিও বন্ধু, আইনজীবী এবং এমনকি মিস্টার খান্নাও তাকে আশ্বাস দিচ্ছিলেন যে তারা পুরোপুরি সাহায্য করবেন, মিনা ভালোভাবে বুঝত একবার আইনি লড়াই শুরু হলে কিছুই নিশ্চিত থাকে না। সে কেবল একজন একা মা ছিল, যার কোনো সম্পত্তি নেই, কোনো সম্পর্ক নেই, কোনো ক্ষমতা নেই, আর অন্যদিকে তাদের কাছে টাকা ছিল, ব্যক্তিগত আইনজীবী ছিল এবং স্পষ্টভাবে এমন কোনো উদ্দেশ্য ছিল যা মোটেও সরল ছিল না। যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছিল তা ছিল প্রিয়া। তার আসল বাবার সাথে দেখা করার দিন থেকে মেয়েটি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গিয়েছিল। সে আর ক্লাসের গল্প বলতো না, ঘুমানোর আগে রূপকথার গল্প পড়তে বলতো না, এবং এখন আর খুশি ছোট ঘরের ছবি আঁকত না। মেয়েটি যেন একটি গর্তে গুটিয়ে গিয়েছিল এবং কেবল মিনা জানত যে সে তার মেয়েকে কতটা আঘাত করেছে। দুপুরে অফিসের খাবার তাড়াতাড়ি শেষ করার পর মিনা আলোচনার জন্য কোম্পানির আইনজীবীর অফিসে গেল। মিস্টার বর্মা, আইনি বিভাগের প্রধান, একজন বিদেশ শিক্ষিত ব্যক্তি ছিলেন যার শিল্পে সুনাম ছিল। ভিতরে আসুন মিনাজি, তিনি বললেন। আমি তাদের ফাইল দেখেছি। নেহা একজন ভালো আইনজীবী, কিন্তু তাদের কাছে কাস্টাডি জেতার জন্য খুব বেশি ভিত্তি নেই। যদি আদালত মানসিক এবং লালন পালনের দিক বিবেচনা করে তবে আপনার পাল্লা ভারী। মিনা মাথা নাড়াল, কিন্তু তার চোখে তখনও চিন্তা ছিল। কিন্তু তাদের কাছে সম্পত্তি আছে, তারা উন্নত জীবনযাত্রার অজুহাত দেখিয়ে চাপ দিতে পারে। আমি বিশ্বাস করি না যে তারা কেবল আবেগের কারণে বাচ্চাকে ফেরত চায়। মিস্টার বর্মা ভ্রু কুঁচকালেন। আপনার কি মনে হয় যে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? হতে পারে এটি কোনো বীমা পলিসি বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো পরিকল্পনা, আমি জানি না, কিন্তু সঞ্জয় এমন একজন লোক যে না ভেবে কিছু করে না। মিস্টার বর্মা নোট করলেন, ধীরে ধীরে মাথা নাড়ালেন। আমি তাদের পটভূমি যাচাই করাব। যদি কিছু সন্দেহজনক থাকে তবে আমাদের কাছে মোকাবেলা করার একটি উপায় থাকবে। মিনা কিছুটা স্বস্তি নিয়ে ফিরল, কিন্তু রাতে যখন প্রিয়া তার কানে ফিসফিস করে বলল, যদি আমি ভালো না থাকি তবে কি তারা আমাকে নিয়ে যাবে মা, তখন তার দম বন্ধ হয়ে এলো। না আমার সোনা, যাই হয়ে যাক না কেন, মা কাউকে তোমাকে নিয়ে যেতে দেবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি? যেমন যখন আমি ছোট ছিলাম আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল, অশ্রু চুপচাপ তার গালে গড়িয়ে পড়ল। সে যে কোনো মূল্যে তার মেয়েকে সেই লোকদের কাছ থেকে রক্ষা করবে যারা কেবল ক্ষমতা ব্যবহার করতে জানে, ভালোবাসা নয়। 2 দিন পর মিস্টার খান্না মিনাকে তার অফিসে ডাকলেন। তার মুখ গুরুতর ছিল, তার চোখে স্পষ্ট দ্বিধা ছিল। আমার আপনাকে মানসিকভাবে প্রস্তুত করার দরকার আছে, একটি কথা আছে। মিনার বুক ধপ করে উঠল। আজ সকালে আমি একটি বেনামি চিঠি পেলাম। প্রেরক সঞ্জয়ের কোম্পানির একজন প্রাক্তন কর্মচারী, যিনি রিয়েল এস্টেট শিল্পে একজন বড় ব্যবসায়িক অংশীদার। চিঠিতে তিনি প্রকাশ করেছেন যে এই কোম্পানি গ্রাহকদের প্রতারণা করা এবং অনেক শেয়ার হোল্ডারদের জন্য নকল সম্পত্তি রাখার সন্দেহে আছে। মিনা চমকে গেল। আপনার মানে কি সঞ্জয়ের সাথে জড়িত? সম্ভাবনা আছে, কিন্তু কোনো শক্ত প্রমাণ নেই। যদি এটি সত্য হয় তবে কাস্টাডি চাওয়ার উদ্দেশ্য আইনি দায়বদ্ধতা এড়ানো, সম্পত্তি মেয়ের নামে হস্তান্তর করা বা একটি সুখী পরিবারের মুখোশ তৈরি করার জন্য বাচ্চাকে ব্যবহার করা হতে পারে। আপনি আমার মানে বুঝতে পারছেন তো? মিনা স্তব্ধ ছিল। যে জিনিসগুলি সে অস্পষ্টভাবে অনুভব করেছিল তা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল।
আমাদের কাছে কি এটি প্রমাণ করার কোনো উপায় আছে? সে জিজ্ঞেস করল। আমরা তদন্ত সংস্থার সাথে যোগাযোগ করছি। যদি সঞ্জয় জড়িত থাকে তবে আদালত তার বাবা হওয়ার যোগ্যতা নিয়ে আবার বিবেচনা করবে। সেই সন্ধ্যায় বাড়ি পরিষ্কার করার সময় তার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন এলো। হ্যালো মিনাজি, একজন মাঝবয়সী পুরুষের কণ্ঠস্বর এলো। আমি সঞ্জয়ের পুরনো ড্রাইভার। আমি আপনার সম্পর্কে ইন্টারনেটে পড়েছি। আমি কথা বলতে চাই, কিন্তু আমাদের একা দেখা করতে হবে। মিনা কিছুটা কেঁপে উঠল। আপনি আমাকে কেন সাহায্য করতে চান? কারণ আমি অনেক নোংরা জিনিস দেখেছি এবং আমি আপনাদের মা মেয়ের কাছে একটি সত্যের ঋণদার। দেখা করার স্থানটি পাশের একটি হ্রদের কাছে একটি ছোট ক্যাফেতে ঠিক করা হলো। লোকটি প্রায় 50 বছর বয়সী ছিল, সাধারণ দেখতে, সাধারণ পোশাক পরা। সে মিনাকে সঞ্জয়ের অদ্ভুত অংশীদারদের সাথে দেখা করা, অবৈধ জমি হস্তান্তরের কাগজপত্র এবং বিশেষ করে একটি নথির কথা জানালো, যা সে চুপ করে রেখেছিল। প্রিয়ার নামে একটি অ্যাকাউন্টে জমা টাকার ব্যাংক স্টেটমেন্ট। আমি তাদের বলতে শুনেছি, যদি কিছু হয় তবে সম্পত্তি বাচ্চার নামে করে দিও, এভাবে আদালত ঝামেলা করবে না। মিনা কাগজগুলি শক্ত করে ধরল। তার হৃদয়ে জোরে জোরে ধড়ক করছিল। সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছিল। সে ক্যাফে থেকে বেরিয়ে এলো, সাথে সাথে মিস্টার বর্মাকে ফোন করল। একটি অনানুষ্ঠানিক তদন্ত শুরু হল। মিনা সিদ্ধান্ত নিল যে সে কেবল আত্মরক্ষা করবে না, সে আক্রমণ করবে। সেই রাতে কয়েক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রিয়া আবার আঁকতে বসল। সে একটি মাকে দরজার সামনে দাঁড়িয়ে চিত্রিত করল, যার পেছনে ছোট চুলওয়ালা একটি মেয়ে টেডি বিয়ার ধরেছিল। তুমি কি মাকে এঁকেছ? মিনা জিজ্ঞেস করল। হ্যাঁ, আপনি আমার রক্ষক, এখন আমার আর ভয় লাগে না। মিনা হাসল। তার মেয়ে নরম চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ মা, শেষ দুর্গ, এবং মা কখনো কাউকে এটি ভাঙতে দেবে না। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ছোট ঘরে হলুদ আলোর ঝলক মা মেয়েকে জড়িয়ে ধরছিল, যারা সামনে আসা ঝড়ের সামনে দৃঢ়, স্থায়ী এবং সহজে হার না মানার প্রতিজ্ঞা নিয়েছিল। সকাল সকাল সূর্যের রশ্মি সেই ছোট গলির গাছগুলির মধ্য দিয়ে আসছিল, যেখানে মিনা এবং তার মেয়ে থাকত। শীতকালের শুরুর হালকা ঠান্ডা আকাশকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু তার হৃদয়ে তখনও একটি জ্বলন্ত ঝড় ছিল। ড্রাইভারের প্রমাণ, মিস্টার খান্নার অভ্যন্তরীণ তদন্ত এবং ধীরে ধীরে সামনে আসা নথিগুলি একটি অন্ধকার ছবির টুকরোগুলির মতো এটি স্পষ্ট করে দিয়েছিল যে সঞ্জয় কেবল প্রিয়ার জন্য ফিরে আসেনি। সে নিজের সুবিধার জন্য এবং সম্ভবত একটি আসন্ন আর্থিক পতন এড়ানোর জন্য ফিরেছিল। মিনার কাছে ভয় পাওয়ার সময় ছিল না। সে পুরো সপ্তাহান্ত কোম্পানির আইনজীবী মিস্টার বর্মার সাথে একসাথে কাজ করে কাটিয়েছিল। সে গত কয়েক বছরে সঞ্জয়ের সমস্ত সন্দেহজনক সম্পর্কগুলি সাজাল। প্রিয়ার নামে স্থানান্তরিত অর্থের প্রবাহে অস্বাভাবিক সংকেতগুলির সাথে মেলাল। সে কাজ করতে করতে ভেঙে পড়ছিল। যে লোকটিকে সে একসময় ভালোবাসত, যার সাথে তার সন্তান ছিল, এখন সেই একই সন্তানকে নিজেকে বাঁচানোর জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। সোমবার সকালে সে আরও দৃঢ় মানসিকতা নিয়ে কোম্পানিতে ফিরল। অফিস দরজা খোলার সাথে সাথেই একজন মহিলা সহকর্মী দৌড়ে এলো এবং তাকে একটি খাম দিল, যার ওপর প্রেরকের নাম ছিল না। কেউ আজ সকালে আপনার জন্য এটি রেখে গিয়েছিল, কিছু বলেনি। মিনা এটি খুলল। ভিতরে সঞ্জয় এবং নেহার একটি ছবি ছিল, যারা একটি পার্টিতে একজন বিদেশি লোকের পাশে বসেছিল। পিছনে সিঙ্গাপুরের সম্পত্তি হস্তান্তরের স্বাক্ষরের একটি ব্যানার ছিল। ছবির পিছনে আঁকাবাঁকা হাতে লেখা ছিল, সব কিছু টাকার জন্য, সাবধান থেকো। তার বুক ধপ করে উঠিল। সে সাথে সাথে ছবিটি মিস্টার বর্মা এবং মিস্টার খান্নাকে পাঠিয়ে দিল। তদন্ত দ্রুত হল। সেই দুপুরে মিস্টার খান্না একটি গোপন বৈঠক ডাকলেন। মিনা এবং মিস্টার বর্মা ছাড়াও অর্থ বিভাগের দুজন সদস্য ছিলেন। আমি এইমাত্র একটি আন্তর্জাতিক তদন্ত অংশীদারের কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছি, মিস্টার খান্না তার ল্যাপটপ খুলতে খুলতে বললেন। সঞ্জয়ের কোম্পানি রিয়েল এস্টেট গ্রুপ অনমোল প্রপার্টিজ সিঙ্গাপুরে মধ্যস্থতাকারীদের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্লটের মালিকানা হস্তান্তর করেছে। সম্পত্তির একটি অংশ নাবালকদের নামে বীমা হিসাবে স্থানান্তরিত করা হয়েছে। মিস্টার বর্মা যোগ করলেন, প্রিয়ার নাম একটি বিদেশি ব্যাংকের একটি ফাইলে দেখা গেছে। যদিও কোনো চূড়ান্ত নিশ্চিতীকরণ নেই, তবে ইঙ্গিত স্পষ্ট। তারা মেয়েটিকে একটি আইনি নিরাপদ ভল্ট হিসাবে ব্যবহার করার উদ্দেশ্য রাখে। মিনা চুপ হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তাকে, একজন মহিলা যিনি কেবল তার মেয়ের সাথে একটি শান্তিপূর্ণ জীবন চেয়েছিলেন, তাকে এই ধরনের হিসাব করা আর্থিক চালগুলির সম্মুখীন হতে হবে। আমাদের অবিলম্বে আর্থিক নিয়ন্ত্রণ বিভাগে ফাইলটি পাঠাতে হবে,
মিস্টার বর্মা আরও বললেন, এবং মিনাজি, আমার আপনার সম্মতি দরকার যে যদি প্রয়োজন হয় তবে এই মামলাটি প্রেসে আনা হবে। মিনা চিন্তায় পড়ে গেল। সে হইচই পছন্দ করত না এবং সে মোটেও চায়নি যে প্রিয়াকে মিডিয়ার হাঙ্গামায় টেনে আনা হোক। কিন্তু এখন এটি ব্যক্তিগত বিষয় ছিল না। সে মাথা নাড়াল। আমি সম্মত, কিন্তু আমার মেয়ের নাম গোপন রাখা উচিত। সেই সন্ধ্যায় কোম্পানি থেকে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মিনা মিসেস শর্মাকে লিফটের কাছে অপেক্ষা করতে দেখল। মিনাজি, মিসেস শর্মা ইতস্তত করে বললেন, আমি শুনেছি যে আপনি সঞ্জয়ের মামলার তদন্ত করছেন। এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, মিনা রূঢ়ভাবে বলল। হয়তো আছে, মিসেস শর্মা তার কণ্ঠস্বর নিচু করলেন। আগে আমি নেহার সাথে কাজ করতাম, তার আগে সে সঞ্জয়ের ব্যক্তিগত আইনজীবী হয়। কিছু জিনিস আছে যা আমি জানি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। মিনা সন্দেহের চোখে তাকে দেখল। আমাকে তারা কিনে নিয়েছিল, মিসেস শর্মা ফিসফিস করে বললেন। যখন আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তখন সঞ্জয় পরোক্ষভাবে নির্দেশ দিয়েছিল। তাদের আপনাকে কোম্পানি থেকে বাইরে বের করে দেওয়ার দরকার ছিল যাতে তদন্তে কোনো ওভারল্যাপ না হয়। আমি ভুল ছিলাম। মিনা চমকে গেল। এখন কেন বলছেন? কারণ আমাকেও হুমকি দেওয়া হচ্ছে এবং আমি দেখেছি যে আপনি দাঁড়ানোর সাহস করেছেন। আমি আর এতে জড়াতে চাই না। মিনা যাকে দেখল এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়াল। যদি আপনার কাছে প্রমাণ থাকে তবে তা আইনজীবীকে পাঠান, সব কিছু আইন অনুযায়ী সামলানো হবে। সেই রাতে বাড়ি ফেরার পর প্রিয়া তার মাকে একটি নতুন অঙ্কন দিয়ে স্বাগত জানাল। একটি নদী পেরিয়ে তৈরি একটি সেতু। দুদিকে মা আর মেয়ে হাত ধরেছিল। আমি সেই সেতুটি তৈরি করেছি, যা মা ভয়কে অতিক্রম করার জন্য তৈরি করেছে, মেয়েটি ফিসফিস করে বলল। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল। অশ্রু গড়িয়ে পড়ল। তুমি সেই কারণ যার জন্য মা প্রতিটি ভয়কে অতিক্রম করে। পরের দিন সকালে সোশ্যাল মিডিয়া একটি নিবন্ধে তোলপাড় হল, যার শিরোনাম ছিল নাবালকদের নামে বীমা পলিসির পিছনের রহস্য, আর্থিক ফাঁক নাকি কর ফাঁকির পরিকল্পনা। নিবন্ধে একজন বেনামি সূত্র প্রমাণ দিয়েছিল যে শ্রী সঞ্জলির নেতৃত্বাধীন কোম্পানি অনমোল প্রপার্টিজ কর্পোরেট ঋণের দায় পরিশোধের দায়িত্ব এড়াতে তার আসল মেয়ের নামে সম্পত্তি হস্তান্তর করার জন্য আইনি ফাঁকগুলির সুবিধা নিয়েছিল। প্রিয়ার নাম নেওয়া হয়নি, কিন্তু যে কেউ আগের খবরগুলির উপর নজর রাখছিল সে বুঝে গিয়েছিল যে সেই মেয়েটি সেই জীবন্ত ভল্ট ছিল যার ওপর শ্রী সঞ্জয় বাজি ধরেছিলেন। একদিন পর সঞ্জয়ের পক্ষ থেকে কাস্টাডির আবেদন আদালত দ্বারা সাময়িকভাবে খারিজ করা হল, কারণ নাবালকের স্বার্থের অপব্যবহারের ইঙ্গিত ছিল। মিনা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে জানত যে লড়াই এখনও শেষ হয়নি। দুপুরে সে প্রিয়ার সাথে হ্রদের ধারে হাঁটতে গেল। বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার হৃদয় উষ্ণ ছিল। তোমার কি ঠান্ডা লাগছে? সে জিজ্ঞেস করল। প্রিয়া মাথা নাড়াল। না, আপনি এখানে আছেন, এটাই যথেষ্ট। আর তার জন্য তার মেয়ের প্রতিটি কথা, তার পাশে তার প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাওয়ার শক্তি ছিল। সমস্ত বিপরীত বাতাসের ওপারে, সমস্ত অন্ধকারের ওপারে, যেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখা যাচ্ছিল না। সেই সকালে দিল্লি স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা ছিল। শহরের লোক আদালতের দিকে যাওয়া রাস্তার ওপর কুয়াশার একটি পাতলা স্তর ছেয়েছিল, যেখানে মানুষের ভিড় ছিল। কেউ অপেক্ষা করছিল, কেউ চিন্তিত ছিল। এক কোণে মিনা এবং তার মেয়ে চুপচাপ সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। সে প্রিয়ার হাত শক্ত করে ধরেছিল। মেয়েটির হাত ছোট এবং ঠান্ডা ছিল, কিন্তু তবুও সে হাসার চেষ্টা করছিল। মা, যদি তারা আমাকে জিজ্ঞেস করে যে আমি কার সাথে থাকতে পছন্দ করি তবে আমার কি বলা উচিত? প্রিয়া ওপরে তাকালো। তার পরিষ্কার বাদামি চোখে চিন্তার ঝলক ছিল। তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা বলতে হবে। মা তোমাকে কিছু বলার জন্য জোর করবে না, কিন্তু মা জানে যে তোমার হৃদয় সবসময় সঠিক জায়গায় আছে। প্রিয়া মাথা নাড়াল এবং তারপর তার মাকে জড়িয়ে ধরল। আদালতের ভিতরের করিডর ঠান্ডা এবং প্রশস্ত ছিল। মানুষের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। দূর থেকে সঞ্জয় এবং নেহাকে দেখা গেল। দুজনেই সুন্দরভাবে তৈরি, তাদের মুখ লোহার মতো ঠান্ডা ছিল। সঞ্জয় এক মুহূর্তের জন্য প্রিয়াকে দেখল। তার চোখে একটি কম্পন হল এবং তারপর সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল, যেন সে কোনো আবেগ প্রকাশ করতে চায় না। শুনানি সকাল ৯টায় শুরু হল। আদালত কক্ষে সাদা আলোর ঝলক বাদী এবং বিবাদীর জন্য সংরক্ষিত এলাকার ওপর পড়ছিল। মিনা সঞ্জয়ের সামনে বসেছিল। তাদের মাঝে একটি দীর্ঘ এবং গভীর খাদের মতো দূরত্ব ছিল। ৮ বছরের যোগাযোগ ছিন্ন হওয়ার, প্রতারণার, ভাঙা স্বপ্নের এবং ছিন্ন ভিন্ন মাতৃত্বের দূরত্ব। বিচারক একজন মাঝবয়সী মহিলা ছিলেন,
যার আচরণ শান্ত এবং চোখ গুরুতর ছিল পক্ষগুলির পরিচয় যাচাই করার পরে তিনি প্রথম প্রশ্ন করলেন, শ্রী সঞ্জয়, দয়া করে বলুন যে আপনি কেন প্রিয়ার কাস্টাডি চান। সঞ্জয় উঠে দাঁড়াল। তার কণ্ঠস্বর শান্ত ছিল। আমি প্রিয়ার আসল বাবা। গত কয়েক বছরে আমি অনেকবার আমার মেয়েকে খুঁজে বের করতে চেয়েছিলাম, কিন্তু জটিল ব্যক্তিগত পরিস্থিতির কারণে আমি তা করতে পারিনি। বর্তমানে আমার কাছে তাকে লালন পালন করার জন্য পর্যাপ্ত শারীরিক, মানসিক এবং উন্নত থাকার পরিবেশ আছে। আমি আমার মেয়ের যত্ন নেওয়ার এবং তার ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ চাই। বিচারক মাথা নাড়ালেন এবং তারপর মিনার দিকে ফিরলেন। মিনাজি, এই অনুরোধে আপনার কোনো আপত্তি আছে? মিনা উঠে দাঁড়াল, কিছুটা কাঁপছিল, কিন্তু তার চোখ দৃঢ় ছিল। আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই যে সে মেয়েটির আসল বাবা, কিন্তু গত ৮ বছরে সে একবারও যোগাযোগ করেনি, একটিও ফোন করেনি, ১ টাকারও ভরণপোষণ দেয়নি। মেয়েটি আমার পুরো ভালোবাসা, অশ্রু এবং কঠোর পরিশ্রমে বড় হয়েছে। এখন যখন আমার জীবন কিছুটা স্থিতিশীল হয়েছে, তখন সে ফিরে এসেছে, মেয়ের জন্য নয় বরং তার সম্পত্তির জন্য, যা সে আমার মেয়ের নামে হস্তান্তর করে বাঁচানোর চেষ্টা করছে। ঘরে কিছু ফিসফিসানি প্রতিধ্বনিত হল। নেহা সাথে সাথে উঠে দাঁড়াল এবং আপত্তি জানাল। বাদীপক্ষ আমার মক্কেলের ওপর অনুমান করছে এবং তাকে অপমান করছে। আমরা এই ধরনের কোনো ষড়যন্ত্র প্রমাণ করতে বাধ্য নই। আমরা এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করার অনুরোধ করি। বিচারক ধীরে করে হাতুড়ি বাজালেন, শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ করলেন। এরপর মিনার আইনজীবী বিদেশি ব্যাংক থেকে ফাইলের প্রমাণ, প্রাক্তন ড্রাইভারের সাক্ষ্য, সিঙ্গাপুরে সম্পত্তি হস্তান্তরে স্বাক্ষর অনুষ্ঠানের ছবি এবং সেই সাথে আর্থিক নজরদারি সংস্থার স্বাধীন তদন্তের ফলাফল পেশ করলেন। বিচারক প্রতিটি নথি মনোযোগ দিয়ে দেখলেন, ভেবেচিন্তে মাথা নাড়ালেন। তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে পারেন যে আপনি সিঙ্গাপুরে প্রিয়ার নামে একটি অ্যাকাউন্ট কেন খুললেন, যখন আপনি বহু বছর ধরে তার সাথে যোগাযোগ করেননি? সঞ্জয় কিছুটা থামল। নেহা দ্রুত তার জায়গায় দাঁড়াল। অ্যাকাউন্টটি মেয়ের ভবিষ্যতের প্রস্তুতির জন্য খোলা হয়েছিল। আমার মক্কেল কেবল এটি নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার মেয়ের একটি ভালো আর্থিক ভিত্তি থাকুক। মিনা ফ্যাকাশে হাসি হাসল। তাহলে সে আমার মতামত কেন নিল না, বা অন্তত আমাকে সেই তথাকথিত ভালো ভিত্তি সম্পর্কে কেন জানায়নি? কেন সবকিছু চুপ্পিসারে ঠিক সেই সময়ে করা হলো যখন তার কোম্পানির জালিয়াতির তদন্ত চলছিল? আদালত কক্ষে পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। বিচারক ১৫ মিনিটের বিরতির অনুরোধ করলেন। অপেক্ষালয়ে প্রিয়া একটি চেয়ারে বসেছিল, তার চোখ অবাক ছিল। মা, আমার এই জায়গাটি পছন্দ হচ্ছে না, সবাই সিনেমার মতো ঠান্ডা। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল। আমি জানি আমার সোনা, কিন্তু শুধু আজকের দিনটি পার হয়ে যাক, সব কিছু আগের মতো হয়ে যাবে, মা প্রতিশ্রুতি দিচ্ছে। যখন শুনানি আবার শুরু হলো, তখন বিচারক প্রিয়াকে একটি বন্ধ সাক্ষাৎকারের মাধ্যমে সাক্ষ্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন, যেখানে পক্ষগুলির সরাসরি মুখোমুখি হতে হয়নি। একটি মনোবিজ্ঞানীকে শিশুর সহায়তার জন্য নিয়োগ করা হয়েছিল। মেয়েটি ধীরে ধীরে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। আমি ছোটবেলা থেকে মায়ের সাথে থাকি। মা সবসময় আমার যত্ন নেন, আমাকে আঁকা শেখান, আমার জন্য রান্না করেন। আমি বাবাকে কখনো দেখিনি। যখন সঞ্জয় আঙ্কেল এলেন, তখন আমার অদ্ভুত লাগল, কিন্তু মা বলল যে সে আমার আসল বাবা। আমি কোথাও যেতে চাই না, আমি শুধু মায়ের সাথে থাকতে চাই। প্রিয়ার সাক্ষ্যের পরে বিচারক একটি অস্থায়ী সিদ্ধান্ত পড়লেন। সঞ্জয় সম্পর্কিত সম্পত্তির অপব্যবহারের একাধিক প্রমাণ এবং সন্তানের সাক্ষ্যের কারণে যে মায়ের সাথে থাকার স্পষ্ট ইচ্ছা প্রকাশ করে, আদালত সঞ্জয়ের কাস্টডির অনুরোধ সাময়িকভাবে স্থগিত করার এবং তার অর্থের একটি বিস্তারিত তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। মিনার মনে হল যেন তার বুক থেকে একটি ভারী পাথর সরে গেল। সে কাঁদল না, কিন্তু তার মেয়ের হাত শক্ত করে ধরল। প্রিয়া তার মাকে দেখল এবং তারপর ফিসফিস করে বলল, মা, আমরা কি জিতে গেলাম? আমরা কখনো হারিনি আমার সোনা, কারণ আমরা সবসময় একে অপরের সাথে ছিলাম। আদালত থেকে বের হওয়ার সময় হালকা বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটা মুখে পড়ে সমস্ত উদ্বেগ ধুয়ে দিচ্ছিল। সে ধূসর আকাশের দিকে তাকালো, তার হৃদয়ে আগের চেয়ে বেশি হালকা অনুভব করল। কিছুটা দূরে সঞ্জয় এবং নেহা একটি কালো বিলাসবহুল গাড়িতে বসলেন। নেহা ভ্রু কুঁচকে ক্রমাগত ফোন করছিল। সঞ্জয় চুপচাপ বসেছিল, তার চোখ শূন্য ছিল। আমাদের অন্য কোনো পথ খুঁজতে হবে, নেহা রেগে বলল। যদি তদন্ত চলতে থাকে তবে তুমি কেবল সন্তানের কাস্টডি হারাবে না, বরং তোমার স্বাধীনতাও হারাবে। সঞ্জয় তার মুঠি বাঁধল। তার হৃদয়ে হঠাৎ একটি অদ্ভুত শূন্যতা অনুভব হল। সম্পত্তি হারানোর হুমকির কারণে নয়, বরং সেই মেয়েটির চোখের কারণে, যে তাকে কোনো উষ্ণতা ছাড়াই দেখেছিল। সেটা ছিল একজন অচেনার দৃষ্টি।
এদিকে মিনা এবং তার মেয়ে বাসায় ফিরছিল। তারা একে অপরের পাশে বসেছিল, চুপচাপ জানালার বাইরে দিয়ে চলে যাওয়া লোকদের দেখছিল। লড়াই শেষ হয়নি, কিন্তু কমপক্ষে মা মেয়ের হৃদয় প্রথম জয় হয়েছিল। ভালোবাসা, সত্য এবং দৃঢ়তার জয়। আকাশে তখনও হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সামনের পথ মা মেয়ের চোখে জ্বলতে শুরু করেছিল, যেমন অনিশ্চিত দিনগুলির পরে একটি নতুন বিশ্বাস জ্বলে ওঠে। সঞ্জয়ের কাস্টাডির আবেদন সাময়িকভাবে স্থগিত করার আদালতে শুনানির ১ সপ্তাহ পর দিল্লি যেন একটি নতুন পোশাক পরেছিল। আকাশ পরিষ্কার ছিল, পরিচিত রাস্তার পাতাগুলির মধ্য দিয়ে হালকা রোদ আসছিল এবং মিনা এবং তার মেয়েও অস্থায়ী শান্তির একটি পর্বে প্রবেশ করেছিল। তবুও মিনা জানত যে সবকিছু সত্যিই শেষ হয়নি। প্রিয়ার নামে সম্পত্তি এবং সঞ্জয়ের অসদাচরণের তদন্তের পরিধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা বাড়ানো হচ্ছিল। আদালত কিছু বিদেশি অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছিল এবং নেহা, কুখ্যাত মহিলা আইনজীবী, সাময়িকভাবে পর্দার আড়ালে চলে গিয়েছিল। এখন জনসমক্ষে দেখা যাচ্ছিল না, কিন্তু মিস্টার বর্মা দ্বারা দেওয়া তথ্য অনুযায়ী সে এখনও সঞ্জয়কে বাঁচানোর জন্য চুপচাপ হাত পা মালিশ করছিল। মিনা এখন সেই ষড়যন্ত্রগুলির বিষয়ে বেশি চিন্তা করত না। তার মনোযোগ এখন একটি আরও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ছিল, প্রিয়ার ভবিষ্যৎ। মেয়েটি গত কিছুদিনে অনেক কিছু সহ্য করেছিল, তার সুস্থ হওয়ার দরকার ছিল। সেই সন্ধ্যায় মিনা প্রিয়ার পাশে ভাড়া ঘরের বারান্দায় রাখা ছোট কাঠের চেয়ারে বসেছিল। আবহাওয়া ঠান্ডা ছিল, মেয়েটি কম্বল মুড়ি দিয়েছিল, হাতে টেডি বিয়ার ছিল এবং চোখ দূরে দেখছিল। মা, আমি যখন বড় হয়ে যাব তখন কি আমাকে আবার আদালতে যেতে হবে? প্রিয়ার প্রশ্ন মিনাকে চমকে দিল। না আমার সোনা, সব কিছু শেষ হয়ে গেছে। মা প্রতিশ্রুতি দিচ্ছে যে সে তোমাকে আবার সেই সময়ের মধ্য দিয়ে যেতে দেবে না। তাহলে কি বাবা ফিরে আসবেন? মিনা এক মুহূর্তের জন্য চুপ রইল এবং তারপর ধীরে করে বলল, আমি জানি না, কিন্তু যদি এমন হয় তবে মা কাউকে তোমাকে দুঃখী করতে দেবে না। প্রিয়া ঠোঁট টিপল এবং তারপর তার মাথা মায়ের কাঁধে রাখল। আপনি কোথাও যাবেন না, ঠিক আছে? কখনো না। পরের দিন সকালে মিনা কোম্পানিতে ফিরল। তাকে মিস্টার খান্না কিছু অন্যান্য কর্মকর্তার সাথে একটি ব্যক্তিগত বৈঠকে আমন্ত্রণ জানালেন। টেবিলের ওপর একটি নতুন সামাজিক প্রকল্পের প্রস্তাব ছিল, যা বঞ্চিত শিশুদের জন্য জীবন দক্ষতা এবং শিল্পের ক্লাসগুলির একটি সিরিজ ছিল। আমরা চাই যে আপনি এই অনুষ্ঠানের নির্বাহী পরিচালক হন, মিস্টার খান্না উষ্ণ চোখে বললেন। কেবল এই কারণে নয় যে আপনার ক্ষমতা আছে, বরং এই কারণেও যে আপনি অন্য কারোর চেয়ে ভালোভাবে বোঝেন যে একজন বঞ্চিত শিশুর কী দরকার। মিনা স্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছি না কি বলবো। এটি আমার খুব পুরনো স্বপ্ন ছিল। এখন স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময়। আপনার সহানুভূতি আছে, অভিজ্ঞতা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হৃদয় আছে। সে মাথা নাড়াল। তার হৃদয় উত্তেজনায় দ্রুত ধড়ক করছিল। সেই সন্ধ্যায় প্রিয়াকে স্কুল থেকে আনার পর মিনা তাকে তার নতুন কাজের কথা জানাল। মা, ড্রয়িং ক্লাস, জীবন দক্ষতা ক্লাস শুরু করবে। তোমার মতো বন্ধুদের আরও আত্মবিশ্বাসী হতে শেখাবে। তুমি কি যোগ দিতে চাও? প্রিয়া মাথা নাড়াল। তার চোখ জ্বলছিল। আমি একটি খুব বড় ছবি আঁকব, যার নাম হবে রোদ ঝলমলে ঘর। মিনা হাসল এবং তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল। কোম্পানি এবং কিছু বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রকল্পটি দ্রুত শুরু হল। কার্যালয়টি শহরের বাইরের দিকে একটি সংস্কার করা পুরনো বাংলোতে স্থাপন করা হয়েছিল। জায়গাটি উজ্জ্বল এবং বাতাসযুক্ত ছিল। দেয়ালগুলি অনেক উজ্জ্বল রঙে আঁকা হয়েছিল। প্রতিটি ঘর একটি থিম ছিল, স্বপ্নের ঘর, দক্ষতার ঘর, সৃজনশীলতার ঘর। উদ্বোধনের দিন অনেক লোক অংশ নিল, যার মধ্যে একক পিতামাতা, অনাথ শিশু এবং এমনকি ছোট ব্যবসাগুলিও ছিল, যারা প্রকল্পটিকে আর্থিকভাবে সমর্থন করতে প্রস্তুত ছিল। মিনা মঞ্চে কথা বলার জন্য উঠল। তার হৃদয় আবেগে ভরা ছিল। আমি একজন একা মা ছিলাম। আমি আমার চাকরি হারিয়েছিলাম। আমি হতাশ ছিলাম। কিন্তু এটি সেই সবচেয়ে নিচের মুহূর্তগুলিতে ছিল, যখন আমি বুঝতে পারলাম যে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কাউকে ভালোবাসা এবং দেওয়ার সুযোগ পাওয়া। আজ আমি কেবল একটি অনুষ্ঠানের প্রতিনিধিত্ব করছি না, বরং সেই সমস্ত লোকদের প্রতিনিধিত্ব করছি যারা কখনো দুর্বল ছিল, কিন্তু তারা হার মানেনি। সিটের সারিগুলিতে প্রিয়া তার মাকে দেখছিল। তার চোখ গর্বে জ্বলছিল। সে জোরে হাততালি দিল এবং তারপর লাফিয়ে মঞ্চে দৌড়াল, তার মাকে জড়িয়ে ধরল। আপনি আমার সুপারহিরো! পুরো মিলনায়তন হাসি এবং হাততালিতে ভরে গেল। মা মেয়ের ছবিটি #আশা
উম্মিদ হ্যাশট্যাগ সহ সোশ্যাল মিডিয়ায় অনেক লোক শেয়ার করল। সেই রাতে যখন মা মেয়ে সাধারণ ডিম পাউরুটি খাচ্ছিল, তখন মিনা তদন্ত সংস্থার প্রতিনিধিত্বকারী আইনজীবীর কাছ থেকে একটি ইমেল পেল। বিষয়বস্তু কেবল এটি ছিল: পরবর্তী পদক্ষেপ। বিষয়বস্তু সংক্ষিপ্ত ছিল: সঞ্জয়কে অর্থ পাচার এবং অবৈধ সম্পত্তি হস্তান্তরের অভিযোগে তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রিয়াকে এখন আর আইনি হস্তান্তরের বিষয় হিসাবে বিবেচনা করা হয় না। তার নামে থাকা সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। নেহা এখনও আবার সামনে আসেনি। মিনা এটি বারবার পড়ল। তার হৃদয় হালকা হয়ে গেল। এই কারণে নয় যে সঞ্জয় সমস্যায় ছিল, বরং এই কারণে যে সে জানত যে তার মেয়ে এখন আর কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হবে না। সে ফোনটি নিচে রাখল, প্রিয়ার হাত ধরল। কাল তুমি কি আঁকতে চাও? প্রিয়া পাউরুটি চিবোতে চিবোতে ভ্রু কুচকে ভাবল এবং তারপর হাসল। আমি আপনাকে উড়তে দেখতে চাই, একটি ক্ষেত সহ, একটি প্রভামণ্ডল সহ এবং পেছনে পুরো আকাশ সহ। তাহলে আমি একজন সুপারহিরো? মিনা হাসল। না, আপনি মা, কিন্তু আমার জন্য আপনি একজন সুপারহিরোর চেয়েও বেশি। ছোট ঘরের উষ্ণ হলুদ আলোতে মা মেয়ের হাসি প্রতিধ্বনিত হল, একটি উজ্জ্বল মুহূর্তের ঘণ্টার মতো জীবন্ত। এবং সেই জায়গায় কোনো প্রতারণা ছিল না, কোনো হুমকি ছিল না, কোনো অশ্রু ছিল না, কেবল ভালোবাসা, দৃঢ় সংকল্প এবং একটি ভবিষ্যৎ ছিল যা সামনে খুলছিল, যার সরল নাম ছিল আশা। দিল্লি এপ্রিল মাসে প্রবেশ করেছিল। হালকা বাতাসের ঝাপটার সাথে আবহাওয়া এখন শীতকালের মতো ঠান্ডা ছিল না, বরং সুখকর ছিল। হ্রদের ধারের রাস্তাগুলিতে সাদা রজনীগন্ধা ফুল ফুটতে শুরু করেছিল, যা পুনর্জন্মের মতো শুদ্ধ এবং নাজুক ছিল। মিনার জন্য এটি তার সবচেয়ে প্রিয় ঋতু ছিল, ক্ষমার, নতুন শুরুর এবং সেই জিনিসগুলির যা কখনো অসম্ভব লাগত এখন ধীরে ধীরে বাস্তবতা হয়ে উঠছিল। তার সামাজিক প্রকল্পের উদ্বোধনের ৩ মাস পেরিয়ে গিয়েছিল। কেউ ভাবেনি যে একটি অলাভজনক অনুষ্ঠান এত মনোযোগ আকর্ষণ করবে। মিডিয়া রিপোর্ট করা শুরু করল। অন্যান্য রাজ্যের পিতামাতারা তাদের বাচ্চাদের ভর্তির জন্য আবেদন পাঠালো। মিনাকে চাহিদা মেটানোর জন্য দিল্লির বাইরের দিকে আরও ২টি শাখা খুলতে হলো। সে আগের চেয়ে বেশি ব্যস্ত ছিল, কিন্তু সে তার জীবনকে এত অর্থপূর্ণ কখনো অনুভব করেনি। প্রতি সন্ধ্যায় প্রিয়া এখনও সৃজনশীলতার ঘরে বসে ছবি আঁকত। সে আরও আত্মবিশ্বাসী, মিশুক এবং বেশি হাসত। প্রিয়া দ্বারা আঁকা আকাশে উড়ন্ত মায়ের ছবিটি এখন বড় হলের মাঝখানে সম্মানের সাথে ঝুলানো ছিল। তার পাশে হাতে লেখা একটি ছোট বাক্য ছিল: যখন আমার ভয় লাগে তখন মা আমার আশ্রয় হন, যখন আমি স্বপ্ন দেখি তখন মা আমার ডানা হন। এক দুপুরে স্কুল থেকে আসার পর প্রিয়া দৌড়ে এলো। তার চোখ জ্বলছিল। মা, আজ একটি নতুন বন্ধু হয়েছে। তার নাম কুনাল। তার বাবা মা নেই, কিন্তু সে গণিতে খুব ভালো। আমি তাকে একসাথে ছবি আঁকতে বলেছিলাম, কিন্তু সে রঙিন পেন্সিল ধরতেও জানে না। মিনা হাসল এবং তার কপাল থেকে ঘাম মুছল। তাহলে তুমি তাকে শেখাবে? হ্যাঁ, অবশ্যই। আমি তাকে ঘর আঁকা এবং সূর্য আঁকা শেখাবো, যেমন আপনি আমাকে শিখিয়েছিলেন। মিনা ঝুঁকে তার মেয়ের কপালে ধীরে করে চুমু খেল। আমার মেয়ে খুব ভালো। যা তুমি পেয়েছ তা ভাগ করে নিতে শেখা সবচেয়ে ভালো জিনিস। জীবন যখন এই সুন্দর ট্র্যাকে চলছিল, তখনই একদিন মিস্টার খান্না, তার পুরনো বস এবং এখন প্রকল্পের পৃষ্ঠপোষক, তাকে একটি অপ্রত্যাশিত বৈঠকে ডাকলেন। একটি পুরনো আবাসিক কমপ্লেক্সে একটি ছোট ক্যাফেতে তিনি তাকে একটি চিঠি দিলেন। তোমাকে এটি পড়া উচিত। মিনা এটি খুলল। সঞ্জয়ের পরিচিত হাতে লেখা চিঠিটি সংক্ষিপ্ত এবং কোনো ভান ছাড়া ছিল। মিনা, আমি জানি যে আমি যতই ক্ষমা চাই না কেন তা ভুল সংশোধনের জন্য যথেষ্ট হবে না। আমি কেবল তোমার বিশ্বাসই হারাইনি, বরং একজন সত্যিকারের বাবা হওয়ার সুযোগও হারিয়েছি। আমাকে প্রায় ৬০ দিন ধরে হেফাজতে রাখা হয়েছে, মামলার অপেক্ষায় আছি। নেহা পালিয়ে গেছে। আমার কাছে এখন আর কিছুই নেই, স্মৃতি এবং হৃদয়ের একটি কোণ ছাড়া যা প্রিয়াকে দেখে বেঁচেছিল। আমি ক্ষমার আশা করার সাহস করি না, কিন্তু যদি তুমি এই চিঠিটি পড়ছ, তবে আমি শুধু এটাই চাই যে তুমি মেয়েটিকে একটি কথা বলো। তার বাবা ভুল ছিল, কিন্তু সে বেপরোয়া ছিল না। আমি তাকে একটি বিকৃত স্বার্থপর উপায়ে ভালোবাসতাম, কিন্তু তা সত্য ছিল। আশা করি কোনো দিন যখন সে যথেষ্ট বড় হবে, যথেষ্ট ক্ষমাশীল হবে, তখন আমাকে তার সাথে একবার দেখা করার সুযোগ দেবে। শুধু একবার। সঞ্জয়। মিনা চিঠিটি নিচে রাখল। তার হৃদয়ে কিছুটা টান অনুভব হল। সে কখনো সঞ্জয়কে এত ঘৃণা করেছিল। সেই লোকটি যে মা নেহেকে ছেড়ে গিয়েছিল, একটি ঝড়ের মতো ফিরে এসে সবকিছু উল্টে পাল্টে দিয়েছিল।
কিন্তু এখন সেও জেলের কোঠায় বসে থাকা একজন মানুষ ছিল যার কাছে অনুতাপ ছাড়া আর কিছু ছিল না। তোমাকে উত্তর দেবার কোনো বাধ্যবাধকতা নেই, মিস্টার খান্না বললেন। আমি এটি দিয়েছি কারণ আমার মনে হলো যে তোমার জানা উচিত। তার কি হবে? মিনা জিজ্ঞাসা করল। হয়তো ৩ থেকে ৫ বছরের জেল, কিন্তু সহযোগী মনোভাব এবং ক্ষতিপূরণ সাজা কমাতে সাহায্য করতে পারে। বিদেশি কর্মকর্তারাও সহযোগিতা করছেন। মিনা মাথা নাড়াল, আর কিছু বলল না। সে চিঠিটি বাড়ি নিয়ে এলো, তাকে ড্রয়ারের একটি ছোট বাক্সে রাখল। সে এখনও প্রিয়াকে জানায়নি। এই কারণে নয় যে সে লুকাচ্ছিল, বরং এই কারণে যে সে সঠিক সময়ের অপেক্ষা করতে চেয়েছিল। কোনো দিন যখন মেয়েটি এটি বোঝার জন্য যথেষ্ট বড় হবে যে কখনো কখনো বড়দের ভালোবাসা অসম্পূর্ণ হয়, কিন্তু তবুও সত্য হয়। সময় পেরিয়ে গেল। মিনার প্রকল্পটি একটি আন্তর্জাতিক স্কুলের সাথে সহযোগিতা করল। বৌদ্ধিক দিক থেকে অতিরিক্ত শিল্প ক্লাস খুলল। সে বিশেষ শিক্ষক নিয়োগ করা শুরু করল, মনোবিজ্ঞানী পরামর্শদাতাদের আমন্ত্রণ জানাল এবং এমনকি অনুপ্রেরণামূলক মহিলা পুরস্কারের জন্য মনোনীতও হল। সেই রাতে সে সেখানে ছিল না। মঞ্চে ওঠার পরিবর্তে সে তাড়াতাড়ি বাড়ি ফেরা বেছে নিল। প্রিয়ার পাশে বসে গরম চিকেন স্যুপের বাটি খেল, কার্টুন দেখল। সে জানত যে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য বিস্তৃত প্রকল্প বা খেতাব নয়, বরং তার মেয়েকে প্রতিদিন আত্মবিশ্বাস এবং সুখের সাথে বড় হতে দেখা। মে মাসের এক সকালে সে প্রিয়ার কাছ থেকে একটি নতুন অঙ্কন পেল। মা, আমি এটি সম্পূর্ণ করে ফেলেছি। ছবিটি ফুলে ভরা একটি বাগানের ছিল। বাগানের মাঝে একটি ছোট সাদা ঘর ছিল, যার কাঠের বেড়া ছিল। একজন মহিলা গাছগুলিতে জল দিচ্ছিলেন। তার পাশে একটি মেয়ে দোলনায় দুলছিল। ছবির বাম কোণে একটি খালি পাথরের বেঞ্চ ছিল এবং একটি পায়রা ওপরে বসেছিল, যার মুখে একটি ছোট খাম ছিল। এই পাথরের বেঞ্চটি কি বেটা? মিনা জিজ্ঞাসা করল। এটি সেই জায়গা যেখানে বাবা বসতে পারেন যদি কোনোদিন আমি তাকে আসার অনুমতি দিই। মিনা চুপ হয়ে গেল। সে প্রিয়াকে দেখল এবং তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমাকে ক্ষমা করতে শিখিয়েছি, তাই না? প্রিয়া ফিসফিস করে বলল। হ্যাঁ, এবং মা সব সময় তোমার উপর বিশ্বাস করবে যে তুমি জানো যে কি সঠিক। মিনার চোখ ভরে এলো, দুঃখের কারণে নয়, বরং এই কারণে যে সে তার মেয়ের চোখে একটি নতুন অঙ্কুর ফুটতে দেখল, বিশ্বাস, ক্ষমা এবং পরিপক্কতা। মিনার টেবিলের ওপর একটি নতুন পরিকল্পনা খোলা পড়েছিল, যা ক্লাসের মডেলটি বঞ্চিত রাজ্যগুলিতে নিয়ে যাওয়ার ছিল। সে জানত যে সামনের পথ দীর্ঘ, কিন্তু এবার সে একা হাঁটছিল না। ফুলের ঋতু আবার ফিরে এসেছিল এবং তার সাথে একটি নতুন শুরু ছিল, যেখানে ক্ষতগুলি ভরে গিয়েছিল, যেখানে ভালোবাসাকে একটি ভিন্ন উপায়ে আবার লেখা হয়েছিল, শান্ত, স্থায়ী এবং একটি স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের জানান যে আপনি এই গল্পটি ভারত থেকে শুনছেন নাকি অন্য কোথাও থেকে, এবং নিচে একটি মন্তব্য করুন। প্রতিটি লাইক, শেয়ার এবং পরামর্শ আমাদের ভবিষ্যতের ভিডিও আপলোড করতে এবং উন্নতি করতে অনুপ্রেরণা করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আমার ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যে আপনারা সবাই সবসময় সুরক্ষিত থাকুন এবং আপনাদের জীবনে শান্তি বজায় থাকুক। যদি আপনাদের কাছেও কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন, যাতে আমরা সবাই তা পড়তে পারি।